তো দেখেন আজকে হচ্ছে 2 জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি বার কাউন্সিল লিখিত ব্যাচের 28তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6ষ্ঠ ক্লাস। বাট আপনার নোট দিছি 4টা। আবার কেউ বললেন না যে বাকি 2টা নোট তো পাইলাম না, কারণ তৃতীয় ক্লাসে যে নোটটা দিছি সেটা আমরা 3 দিন পড়ছি। বুঝতে পারছেন? তো দেখেন আজকে আমরা 4 এর ক নাম্বার প্রশ্নটা দেখেন আমাদের সাজেশনের, যে স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর দ্য মেয়ার পারপোজ অফ এনফোর্সিং এ পেনাল ল এক্সপ্লেইন। মানে এইভাবে দিয়ে বলতে পারে যে উপরোক্ত মানে এই বিধানটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। তো স্পেসিফিক রিলিফ মানে আমি জানি সুনির্দিষ্ট প্রতিকার, ক্যান নট বি গ্রান্টেড মঞ্জুর করা যাবে না, গ্রান্টেড মানে মঞ্জুর, ক্যান নট বি মানে যাবে না, মঞ্জুর করা যাবে না, ফর দা মেয়ার পারপোজ অফ এনফোর্সিং এ পেনাল ল মানে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য। সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর, সুনির্দিষ্ট প্রতিকার এটা কি আইন বলেন? এটা তো মূল আইন, কিন্তু কোন মামলার ক্ষেত্রে? আপনি যদি দেখেন নর্মালি এইভাবে চিন্তা করেন যে যে কোনো বিষয় নিয়ে, পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে মানে হত্যা করলে হত্যা দিয়ে একটা ফৌজদারি মামলাও হয়, একটা দেওয়ানি মামলাও হয়। যদি আপনি ফৌজদারি মামলা করেন সেটার উদ্দেশ্য হচ্ছে আসামির শাস্তি নিশ্চিত করা। ওই জায়গা থেকে আপনি কিন্তু কোনো ক্ষতিপূরণ পাবেন না। ফৌজদারি মামলায় ফলাফল কি? আসামি পাবে শাস্তি। আর আপনি যদি চান যে অমুক মারা গেছে, আমার কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, তাইলে ওই আসামির নামে আপনি করবেন কি? দেওয়ানি মামলা, ক্ষতিপূরণ চাইবেন। তাহলে ওই ক্ষেত্রে আসামির শাস্তি হোক আর যা হোক, সেটা হলো ফৌজদারি মামলার বিষয়বস্তু, আর আপনি এই জায়গা পাবেন কি? ক্ষতিপূরণ। বুঝতে পারছেন? সো এই যে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই জায়গায় আমরা মোটামুটি 5 ধারায় পড়ছি যে স্পেসিফিক রিলিফ দেওয়া যায় 5টা উপায়ে। কয়টা প্রতিকার? 8টা। মনে আছে? 8টার ভিতর প্রথম ছিল স্থাবর অস্থাবর দখল পুনরুদ্ধার, সম্পত্তি দখল পুনরুদ্ধার, চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ, দলিল সংশোধন, চুক্তি রদ, দলিল বাতিল, ঘোষণামূলক মামলা, রিসিভার, নিষেধাজ্ঞা। মনে আছে? এই 8টার ভিতরে কোনোটাই কিন্তু শাস্তি দেয় না, বিবাদীদের শাস্তি দেয়। 8টা যদি বলতে পারেন যে আমরা 8টা কোনো করি নাই, 8টা পড়ি বা না পারি, 2টা কিন্তু অলরেডি পড়ছি। কি কি? একটা হলো স্থাবর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, আর একটা পড়লাম হচ্ছে কি? সুনির্দিষ্ট কার্য সম্পত্তি। এই জায়গায় হয় আপনারা সুনির্দিষ্ট প্রতিকার দিবে, না হলে ক্ষতিপূরণ দিবে। বুঝতে পারছেন? বাদীর মামলার প্রেক্ষিতে মোট 3টা ফলাফল হয়। 1, ওনারে কোনো প্রতিকারই দিবে না। 2, ওনারে হয় সুনির্দিষ্ট প্রতিকার দিবে। 3, অথবা কি দিবে? ক্ষতিপূরণ। কিন্তু এই জায়গায় কখনো কিন্তু বিবাদীরে কি দিচ্ছে না? শাস্তি দিচ্ছে না। তার মানে আমরা পড়ার আগে বুঝতে পারছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7 ধারায় বলছে যে সুনির্দিষ্ট মানে দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে আপনার এই কি প্রযোজ্য হবে না? সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না, বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্য না কাউরে দণ্ড দেওয়া। তো এই যে লাইনটা, যে স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর দা মেয়ার পারপোজ অফ এনফোর্সিং এ পেনাল ল, আসতেই পারে। 5 নাম্বার দিয়ে দিয়ে দিল। এখন কোথা থেকে কি প্রশ্ন আসবে তা তো জানি না। তো আপনার সবকিছু সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এখন আমরা এটার উত্তরে চলে যাই। দেখেন, স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর দ্য মেয়ার পারপোজ অফ এনফোর্সিং এ পেনাল ল। দেখেন, একটি দেওয়ানি মামলায় আন্ডারলাইন করবেন 2 ধরনের প্রতিকার মঞ্জুর করা হয়। আমরা জানি যে কোনো দেওয়ানি মামলায় 2 ধরনের প্রতিকার দেয়। এক হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার, রটা নাই, রটা দিয়ে দেন। এক হচ্ছে কি? ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর 2 হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। ক্ষতিপূরণমূলক প্রতিকার কি? আমি কিন্তু অলরেডি আমরা জানি যে আমি যা চাইছি তা না দিয়ে আমারে ক্ষতিপূরণ দিচ্ছে, আর্থিক ক্ষতিপূরণ। এটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে আমি যা চেয়েছি আমাকে তাই দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার। তাই দেখেন, তাই সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো এক ধরনের দেওয়ানি বা সিভিল আইন, এবং এই আইনের অধীন শুধুমাত্র আন্ডারলাইন করবেন দেওয়ানি প্রতিকারই মঞ্জুর করা যায়। তাহলে সুনির্দিষ্ট প্রতিকারের আইন অনুযায়ী কি প্রতিকার মঞ্জুর করা যায়? কি প্রতিকার? দেওয়ানি প্রতিকার, নাকি? আচ্ছা, তারপরে দেখেন, কোন দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রয়োগ করা যায় না। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আইন 1877-এর আন্ডারলাইন করেন 7 ধারায় বলা হয়েছে, যে কত ধারায়? 7 ধারায়, যে স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর দা মেয়ার পারপোজ অফ এনফোর্সিং এ পেনাল ল। অর্থাৎ
দণ্ডমূলক আইন কার্যকর করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন প্রতিকার আইন শব্দটা কেটে দেন, কোন প্রতিকার মঞ্জুর করবে না। ওই যে প্রতিকার আইন আছে না, কোন প্রতিকার আইন শব্দটা কেটে দেন, কোন প্রতিকার মঞ্জুর করবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দেখেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অত্র আইনের 5 ধারা অনুযায়ী একটি দেওয়ানি আদালত গোল দিবেন 5টি উপায়ে, গোল দিবেন 8 প্রকার সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। কয়টি উপায়ে? 5টি উপায়। কি কি দেখেন, আপনি যদি মনে এই প্রশ্ন যদি একটু বেশি মানে একটু বড় করে লিখতে চান, তাহলে 8টা প্রতিকার আপনি স্পেসিফিক ভাবে ব্যাখ্যা করবেন যে স্থাবর অস্থাবর সম্পত্তির আছে এত থেকে এত দাঁড়ায়, চুক্তি বলবৎ আছে এত থেকে এত দাঁড়ায়, দলিল সংশোধন আছে এত থেকে এত দাঁড়ায়, চুক্তি রদ আছে এত থেকে এত দাঁড়ায়, তারপরে কি দলিল বাতিল আছে এত থেকে এত দাঁড়ায়, ঘোষণামূলক আছে এত থেকে এত দাঁড়ায়, রিসিভার আছে এত দাঁড়ায়, আর নিষেধাজ্ঞা আছে এত দাঁড়ায়। তারপরে বললেন উপরোক্ত সব ক্ষেত্রেই দেওয়ানি প্রতিকার দেওয়া, উপরোক্ত সব ক্ষেত্রে হয় সুনির্দিষ্ট প্রতিকার দিবে, নাহলে ক্ষতিপূরণমূলক প্রতিকার দিবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্য হলো দেওয়ানি প্রতিকার দেওয়া, কোনো দণ্ডমূলক কোনো দণ্ড দেওয়া না। দেখেন, যেমন স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, দলিল সংশোধন, চুক্তি রদ, দলিল বাতিল, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগ এবং কি নিষেধাজ্ঞা মঞ্জুর। দেখেন, যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি দেওয়ানি আইন, তাই এই আইনের অধীনে উপরোক্ত 8 প্রকার প্রতিকার ছাড়া অন্য কোনো প্রতিকার বা দণ্ডমূলক আইন কার্যকর করার কোনো সুযোগ নেই। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর দ্য মেয়ার পারপোজ অফ এনফোর্সিং এ পেনাল ল, অর্থাৎ দণ্ডমূলক আইন কার্যকর করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন প্রতিকার আইন লেখা আছে না, কি বলতে দেবেন, কোন প্রতিকার মঞ্জুর করবে না, আইনটা কেটে দেন। তাহলে সালাউদ্দিন বুলবুল সাহেব, আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 7 ধারা আছে, এই 7 ধারার বিষয়বস্তু কি, এখানে কি বলছে বলেন সালাউদ্দিন বুলবুল। শান্তি ভঙ্গের মুসলেখা নাকি? দণ্ডমূলক কি বলেন, নিজের ভাষায় বলেন। হচ্ছে কোথায় বলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি বলেন। কোনো মানে গুরুত্বপূর্ণ কথা বলবেন? আচ্ছা ঠিক আছে। এই তানভীর সাহেব, এই জায়গায় পিঁপড়ে আসলো কেমনে? অত আমিও জানি, আবার ভাই আপনার কাছে দুর্লভ কিছু শুনতে যাচ্ছিলাম। আর আপনি কি মিস কল টিসকল দেন? 30,000 বেতন মানে আমি মিস কল দিলে হবে? মিস কল দিলে কি টের পাওয়া যায়? আপনি এরপরে তো কল দিবেন, আপনার কল রিসিভ করবো না, কিন্তু কল দিয়ে মিস কল টের পাওয়া যায় না। দাঁড়ান আপনার হ্যালো, শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন ভাই? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ডিসকানেক্ট হয়ে গেছিল বোধহয় নাকি? না স্যার, ঠিক ছিল। আচ্ছা ধন্যবাদ। ক্লিয়ার স্যার। কি প্রশ্ন কি চাই? ও সালাউদ্দিন, আপনি উত্তর দেবেন তাই বলেন। কোর্টে যায় কি মুভ করবেন, বিচারক তো শুনবে না কিছু। বলেন বলেন, আপনি বলেন বলেন। দণ্ড কার্যকর করা যায়?
যায় না। বুঝলেন কিভাবে? মানে ব্যাখ্যা দিয়ে বলেন। মানে দণ্ড যে কার্যকর করা যায় না, ব্যাখ্যা দেবেন কিভাবে? হ্যাঁ, সাত দ্বারাই বলছে, কিন্তু ব্যাখ্যা করবেন কেমনে? ব্যাখ্যা দেবো যে আমার এই যে সুনির্দিষ্ট যে প্রতিকার আইনে মোট 8টা প্রতিকার আছে। এই 8টা প্রতিকার যদি আমরা দেখি বিস্তারিত, এখানে কোনো জায়গায় কিন্তু শাস্তির কোনো বিধান নাই। কয়েকটা জায়গায় ক্ষতিপূরণ দেয়, আর কয়েকটা জায়গায় সুনির্দিষ্ট প্রতিকার দেয়, দিবে অথবা দিবে না, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে তাই আলোচনার পরিশেষে বলা যায় কি, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন দণ্ডমূলক কোনো শাস্তি কার্যকর করার জন্য প্রযোজ্য হবে না। যদি বেশি লিখতে চান বেশি লেখারও সুযোগ আছে, কম লিখতে চাইলে কম লেখারও সুযোগ আছে। প্রশ্নের নাম্বার দেখে এবং কত সময় আছে এটা দেখে লিখবেন আর কি। ধন্যবাদ। তো আমরা 4 নাম্বার এর খ নাম্বার প্রশ্ন দেখেন, যে চুক্তির আংশিক সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন বলতে কি বুঝেন বা আলোচনা করুন, বা স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। শুনেন, আমরা সরাসরি উত্তরের এই জায়গা চলে আসি। আংশিক কার্য সম্পাদন, চুক্তির আংশিক কার্য সম্পাদন। এটা আন্ডারলাইন করেন, চুক্তির আংশিক কার্য সম্পাদন। এখানে একটু বোঝার আছে। আংশিক কার্য সম্পাদন আসলে যদি এইভাবে বলি, নরমালি ধরেন চুক্তির কার্য সম্পাদন কি? কার্য সম্পাদন দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে একজন বাড়ি বিক্রি করবে, একজন বাড়ি ক্রয় করবে। পরবর্তীতে একজন বলল, যে বিক্রেতা, সে বললো যে না, আমি বিক্রি করব না। তখন যে সংক্ষুব্ধ, সে তো আদালতে গিয়ে মামলা করে দিল যে ওর অনার, যে দুনিয়ার কোনো কিছু দিয়ে আমার এই ক্ষতিপূর্ণ হবে না, আমার ওই বাড়ি দরকার। তো আদালত যদি তারে বলে যে তুমি বাড়ি বিক্রি করো, তুমি বাড়ি বিক্রি করার আদেশ দিল, এটা হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কিন্তু এমন অনেক ক্ষেত্রের সৃষ্টি হতে পারে যে ক্ষেত্রে এমন অনেক ক্ষেত্রের সৃষ্টি হতে পারে যে ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আদালত পুরোপুরি যে যারে বিক্রি করার আদেশটা দিল, দেখা গেল তারে পুরোপুরি বাড়ি বিক্রি করার আদেশ দিতে পারতেছে না, কিন্তু বাড়ির 95% বিক্রি করার আদেশ দিতে পারতেছে, বাকি 5% পারতেছে না, বা 60% বিক্রি করার আদেশ দিতে পারতেছে, 40% পারতেছে না। এই যে পুরো কার্য সম্পাদনের আদেশ কিন্তু দিতে পারতেছে না। তাহলে আংশিক, এই যে পুরো কার্য সম্পাদনের আদেশ না দিয়ে যদি অর্ধেক করে বা অর্ধেকের বেশি করে, মানে কি পুরোপুরি কি করলো না, তাহলে এটা কি করলো? আংশিক। তাহলে এটা আংশিক কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। এবং এই আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14 থেকে 17। তাহলে আংশিক কার্য সম্পাদন আমরা একটু পড়ি, দেখেন। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কোনো পক্ষের মধ্যে কোনো পক্ষ চুক্তি শর্তাবলী ভঙ্গ করে, সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের মকদ্দমার প্রেক্ষিতে আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে, আন্ডারলাইন করেন, সম্পূর্ণ কার্য সম্পাদনের আদেশ দিতে না পারলেও ন্যায় বিচারের স্বার্থে চুক্তির আংশিক কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারে। বুঝতে পারছেন? একেই চুক্তির আংশিক কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট বলে। আপনি সরল ভাবে বোঝার চেষ্টা করেন, মুখস্থ করলে বুঝলে যাবেন। আপনি জানেন যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আছেন 12তে, যা ছিল হুবহু তাই করা, যা ছিল হুবহু কি তাই করা। আর আমি যা কথা চুক্তিতে ছিল হুবহু তাই করতে পারতেছি না, তখন সেটাকে বলে কি? আংশিক কার্য সম্পাদন। বিক্রি করার কথা ছিল 100 বিঘা, বেনজির আহমেদের কাছে বিক্রি করার কথা ছিল 100 বিঘা, তো 98 বিঘা পারছে, 2 বিঘা পারে না, এটা হলো কি? আংশিক। এখন বললে সমস্যা নাই, ডিজিটাল নিরাপত্তা হবে না, চলে গেছে। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 আন্ডারলাইন করেন, 14 থেকে 17 ধারা পর্যন্ত চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দেখেন, আমরা এখন দেখব 14 ধারা। আমি এটা বলার আগে একটু ব্যাখ্যা দিয়ে নেই। 14 ধারায় বলছে যে এখানে অসম্পাদিত অংশ ক্ষুদ্র, অসম্পাদিত অংশ ক্ষুদ্র বা সামান্য। অর্থাৎ আমরা যখন প্রিলিমিনারি পড়েছিলাম এইভাবে, যে একজন ব্যক্তি 100 বিঘা জমি বিক্রয় করার জন্য আর একজনের সাথে চুক্তি করছে,
পরবর্তীতে যখন মূল দলিল সম্পাদন করবে দেখা গেল যে বিক্রেতা সে 98 বিঘার মালিক, 2 বিঘার মালিক সে না, বুঝেন? তখন যে কোনো পক্ষের মামলার প্রেক্ষিতে আদালত ওই 98 বিঘা বিক্রির আদেশ দিতে পারে, আর বাকি 2 বিঘার জন্য কি দিবে? ক্ষতিপূরণ। এইভাবে চিন্তা করেন, ধরেন যে বিক্রেতা সে বললো যে ভাই আমি তো 100 বিঘা বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম, যেহেতু 2 বিঘার মালিক আমি না, তাহলে আপনার কাছে আমি 98 বিঘা এখন আর বিক্রি করতে চাচ্ছি না। তাইলে এখন মামলা করবে কি? ক্রেতা। ক্রেতা বলবে যে ওনার যে বিক্রেতারে বাধ্য করেন 98 বিঘাই দেখ, আর বাকি 2 বিঘার জন্য কি দেখ? ক্ষতিপূরণ। বুঝেন কিনা? আর যদি এরকম বলে যে 98 বিঘা মালিক, 2 বিঘার মালিক বিক্রেতা না, তখন ক্রেতা প্রথমে বলতেছে না আমার পুরোটাই লাগবে, 100 বিঘাই লাগবে আমার, আপনি যে 2 বিঘার মালিক না এই কারণে আমি পুরো কোনো কিছুই কিনবো না। তখন মামলা করবে কে? বিক্রেতা। তখন মামলা করবে কে? বিক্রেতা। তখন বিক্রেতা বলবে ইওর অনার এই যে 2 বিঘা এটা এই অসম্পাদিত অংশ কি সামান্য, এবং এই 2 বিঘার কারণে তার সাবানা পার্কের তেমন কোনো ক্ষতি হবে না। 2 বিঘার কারণে সাবানা পার্ক ববিতা পার্ক হয়ে যাবে না, বুঝতে পারছেন? সো এই 2 বিঘা সে ক্রয় করতে, 2 বিঘা ছাড়াই সে আমার ক্রয় করুক, 2 বিঘার জন্য আমি কি দিয়ে দিব? ক্ষতিপূরণ দিয়ে দিব। বুঝেন কিনা? তাহলে যেখানে অসম্পাদিত অংশ ক্ষুদ্র সেখানে আপনি মনে রাখবেন মামলা করতে পারে কে? উভয় পক্ষ। দুইজনেই। এবং উভয় পক্ষের মামলার প্রেক্ষিতে আদালত আংশিক কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। আর যেটা অসম্পাদিত অংশ সেটার জন্য কি দেবে? ক্ষতিপূরণ। এটা হলো ক্ষতিপূরণ। 14 ধারা। এটা হচ্ছে কি 14 ধারা। একটু পড়ি দেখেন। হ্যাঁ, 14 ধারা দেখেন, যেখানে চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র বা সামান্য, যেখানে চুক্তিভুক্ত একটি পক্ষ তার নিজের অংশের, আন্ডারলাইন করবেন, সম্পূর্ণ কাজ করতে অসমর্থ, কিন্তু অসম্পাদনযোগ্য অংশ সম্পূর্ণ অংশের তুলনায় মূল্যের দিক হতে কি সামান্য, এবং অর্থের মাধ্যমে ক্ষতিপূরণ যোগ্য। সামান্য এবং ওই অসম্পাদিত অংশ অর্থ দিলে কি ক্ষতিপূরণ করা যাবে। সেখানে আদালত এই যে এটা বলতেন যে কোনো পক্ষের মামলায়, যে কোনো পক্ষের মামলা, আমি ওই যে বুঝাইলাম যে ক্রেতাও মামলা করতে পারে, আবার কি বিক্রেতাও মামলা করতে পারে। চুক্তির যতটুকু সম্পাদন করা যেতে পারে ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। আন্ডারলাইন করেন, বাকিটুকুর জন্য কিসের নির্দেশ দিবে? আর্থিক ক্ষতি। তাহলে তানভীর 14 ধারার মূল কথা কি বলেন? যে কোনো পক্ষ অসম্পূর্ণ অংশের জন্য ক্ষতিপূরণের মামলা করতে পারে, এবং আদালতও যে অসম্পূর্ণ অংশ আছে সে অংশ পক্ষে রায় দিতে পারে। যেমন স্যার আমি উদাহরণ দিই, আব্দুল রশিদ সাহেব কিন্তু সাহেবের একটা জমি এখন আব্দুল রশিদের জমি আছে 100 বিঘা, এর ভিতরে 2 বিঘা সহ নাই, এই সংখ্যা তাদের এখন মিঠুন সাহেবের সাথে চুক্তি বিক্রয় করা। এই ক্ষেত্রে কিন্তু সবকে আব্দুল সাহেব কি করবে? এই ক্ষেত্রে আব্দুল সাহেব বেতনের কাছ থেকে চুক্তি আর্থিক কাজ সম্পর্কের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারে। ঠিক কেমন খালি ক্ষতিপূরণ আদায় করবে না, কোনো অংশ কাজ সুবিধা করবে এটা আগে ক্ষতিপূরণ মেইন কথা ছিল। আমরা আংশিক কার্য সম্পাদন, আর যে অংশটুকু অসম্পাদন যোগ্য সেটার জন্য পাবে কি ক্ষতিপূরণ। এবং আপনি 14 ধারায় মনে রাখবেন ভাই, 14 ধারায় ক্রেতা বিক্রেতা উভয় মামলা করতে পারে বোঝানোর স্বার্থে। যখন মূল ধারা এর মধ্যে কিন্তু ক্রেতা বিক্রেতা রিলেটেড কোনো কথা নাই, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে এই জায়গা বললাম যে ক্রেতা বিক্রেতা উভয় মামলা করতে পারে, বা ইজারাদাতা ইজারা গ্রহীতা উভয় মামলা করতে পারে। ইজারাদাতা আপনি ইজারা দিতে চাইছিলেন 10 বিঘা, পরে ইজারা নেওয়ার সময় দেখলো যে 1 বিঘার মালিক সে না, বুঝলেন কিনা? তখন যদি সেই ইজারা নিতে না চাই, যে 1 বিঘার মালিক যে না আমি ইজারা গ্রহীতা বললো যে আপনার জমি আমি ইজারা দিব না, তখন ইজারাদাতা মামলা করবে যে 9 বিঘা তো সে দিতে পারে, আর বাকি 1 বিঘার জন্য কি দিয়ে দিবে? ক্ষতিপূরণ। জি, তো এখন আমরা উদাহরণটা দেখি। দেখেন, ও বদরুজ্জামান সাহেব জাবেদ কাদেরের নিকট 10 বিঘা জমি বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়। কয় বিঘা? 10 বিঘা। জাবেদ বিক্রি করবে কার সাথে? কাদের কাছে। পরে অনুসন্ধানে দেখা যায় ওই 10 বিঘা জমির মধ্যে 1 বিঘা জমিতে জাবেদের কোনো শর্ত নাই। শর্ত নাই মানে কি? 1 বিঘার মালিক সে না।
1 বিঘা জমি জাবেদ চুক্তি মোতাবেক বিক্রি করতে অসমর্থ, এই অজুহাতে সে চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের দায় হতে অব্যাহতি পাবে না। মানে ওই যদি বলে যে আমি 1 বিঘা যেহেতু বিক্রি করতে পারবো না, তাহলে বাকি 9 বিঘাও বিক্রি করবো না। এই অবস্থাতে জাবেদ তার সত্ত্ব দখলীয় 1 বিঘার জন্য বিক্রয় কবলা সম্পাদন অবশিষ্ট 1 বিঘার জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। এই জায়গা জাস্ট একজনের প্রতিকার বললাম। যদি এরকম হয় যে জাবেদ বিক্রি করতে চাচ্ছে কিন্তু কাদের কিনতে চাচ্ছে না, তাহলে মামলা করবে কে? জাবেদ। জাবেদ তো চাইতেছে, কাদের কিনতে চাইতেছে না, তাহলে মামলা করবে কে? জাবেদ। এবং আদালত কাদের বলবে যে তুমি 9 বিঘা নিবা আর বাকি 1 বিঘার জন্য কি পাবা? বুঝেন কিনা? আচ্ছা দেখেন 15 ধারায় চলে আসি আমরা। এই অনলাইনে যারা আছেন ভাই 14 ধারা বুঝতেন কিনা? কোনো মানে জি স্যার, জি বোঝার স্যার, কোনো সমস্যা বুঝছি না? স্যার, বুঝছি বুঝছি স্যার, স্যার। ক্লিয়ার স্যার। বলেন। স্যার বুঝছি আপনি যেটা বলছেন স্যার। আচ্ছা ধন্যবাদ। তাহলে আমরা 15 ধারায় চলে আসি। 15 ধারা দেখেন, যেখানে চুক্তির অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ, উল্লেখযোগ্য অংশ এটা আপনার ওই উদাহরণটাই ধরেন। যদি আমি এইভাবে বলি যে উল্লেখযোগ্য মানে ধরেন 100 বিঘা বিক্রির কথা ছিল, দেখা গেল 100 বিঘার ভিতর 50-50 হতে পারে, 60-40 হতে পারে, 70-30 হতে পারে, 80-20ও কি হতে পারে। উল্লেখযোগ্য অংশ। এখন বইতে যদি ধরে নিবেন যে বইতে যা বলা আছে, বইতে যখন বলা আছে 60 বিঘা 40 বিঘা, তাইলে আপনার ওই 60 বিঘা 40 বিঘাই যে হতে হবে এমন কোনো কথা না। আমার হতে হবে কি? উল্লেখযোগ্য অংশ। তো এরকম যদি হয় যে আগের উদাহরণের টাইপ যদি বলি যে বিক্রি করার চুক্তি করলো 100 বিঘা, পরে যখন যখন মূল দলিল সম্পাদিত হবে দেখা গেল যে যে বিক্রি করবে সে হচ্ছে 60 বিঘার মালিক, বাকি 40 বিঘার তার কোনো শব্দ নাই। বুঝেন কিনা? তো এখন যে বিক্রি করবে সে যদি বলে যে আমি তো বিক্রেতা বললো যে আমি যেহেতু পুরো সম্পত্তির মালিক না, এখন আর ওই 60 বিঘার আমি আপনার কাছে বিক্রি করবো না। বুঝেন কিনা? তাহলে এই ক্ষেত্রে ওই যে যে ক্রেতা সে এই জায়গায় যদি জাবেদ বিক্রি করতে না চায়, তাহলে মামলা জাবেদ মানে যে বিক্রেতা যদি বিক্রি করতে না চায়, তাহলে মামলা করবে কে? ক্রেতা। ক্রেতা। ক্রেতা মামলা করবে কি? ক্রেতা মামলা করে বলতে পারে যে ঠিক আছে আমি ওই 60 বিঘাই কিনবো, তোমার আপনার যতটুকু 60 বিঘা আছে আপনি যতটুকুর মালিক ততটুকুই দেন, আর বাকি যে অংশ আদালত বলবে যে ঠিক আছে ততটুকু তারে আমি বিক্রি করার আদেশ দিতে পারি, বাট বাকি অংশের জন্য ক্রেতা তুমি কোনো ক্ষতিপূরণ পাবা না। বুঝেন কিনা? যদি ক্রেতা বাকি 40 বিঘার জন্য ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করে সেক্ষেত্রে আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে। ক্রেতা যদি বলে না আমি 60 বিঘা কিনতে চাই বাকি 40 বিঘার জন্য ক্ষতিপূরণও চাই, তাহলে কিন্তু আদালত কোনো কি দিবে না, কার্য সম্পাদনের আদেশ দিবে না। অর্থাৎ আবার উল্টা যদি এইভাবে চিন্তা করেন যে বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে কিন্তু ক্রেতা বলল যে যেহেতু আমার সাবানা পার্ক করতে 100 বিঘা দরকার আর 40 বিঘার মালিক আপনি না, তাহলে এই বাকি 40 বিঘা তো একটা উল্লেখযোগ্য অংশ, এটা না হলে তোমার পার্ক হয় না, সো আমি আপনার জমি ক্রয় করব না। এই ক্ষেত্রে মামলা করবে কে? বিক্রেতা। বিক্রেতা এই জায়গায় মামলা করে কোনো প্রতিকার পাবে না। বুঝতে পারছেন? তাহলে 14-15 ধারায় অ্যাকচুয়ালি মামলা করে প্রতিকার পাবে কে? বাদী বললে হয় না। যদি ওই জায়গায় বলা আছে বাদী দুইজনই পাবে। যে করে সেই তো বাদী। বুঝেন কিনা? এই জায়গায় মামলা করতে পারে কে? শুধুমাত্র ক্রেতা, এবং ক্রেতা করলেই প্রতিকার পেতে পারে যদি ক্রেতা কি ছাড়ে? ক্ষতিপূরণের অধিকার ছাড়ে। সে যদি ক্ষতিপূরণও চায় আবার কার্য সম্পাদনও চায়, তাহলে কিন্তু আদালত কোনো আদেশ কার্য সম্পাদনের আদেশ দিবে একটু পরে। কিন্তু ওই 14তে মামলা করতে পারতো ক্রেতা বিক্রেতাকে, এটা দেখেন দুইজনই। যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার অংশের আন্ডারলাইন করবেন সম্পূর্ণ কার্য সম্পাদনে অসমর্থ হয় এবং অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজের একটি গোল দেবেন উল্লেখযোগ্য অংশ। কি অংশ? উল্লেখযোগ্য অংশ হয় অথবা তার আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, তবে সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি ডিগ্রি পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে তার পক্ষে যতটুকু সম্পাদন করা সম্ভব চুক্তির অংশ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার আদেশ দিতে পারবেন যদি বাদী পক্ষ আরো
কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে বা কার্যের ত্রুটির জন্য বিবাদী কর্তৃক চুক্তি ভঙ্গের দরুন সকল ক্ষতিপূরণের অধিকার পরিত্যাগ করে। এই জায়গায় বাদী পক্ষের নিচে লেখেন ক্রেতা আর বিবাদীর নিচে লেখেন বিক্রেতা। আর নাই, বাদীর নিচে কি লিখবেন? ক্রেতা, পাইছেন? আর বিবাদীর নিচে কি লিখবেন? বিক্রেতা। আপনি এইভাবে লিখতে পারেন। ওই আমি তো বুঝাই দিলাম, উদাহরণটা পড়লে বুঝতে পারবেন আরো। এই জায়গা মোটামুটি বলতেছে যে বাদী পক্ষ মানে ক্রেতা মামলা করে আসে, যদি বলে যে ঠিক আছে আপনি 60 বিঘায় বিক্রি করেন, আদালতে বললে ইওর অনার, তাহলে সে 60 বিঘা তাকে 60 বিঘা বিক্রির জন্য কার্য সম্পাদনের আদেশ দেওয়া হোক। আর বিবাদীর এই যে বিবাদী কর্তৃক চুক্তি ভঙ্গের দরুন সকল ক্ষতিপূরণের অধিকার পরিত্যাগ করে, এবং বিবাদী বলতেছে বিবাদী যে চুক্তি ভঙ্গ করছে, বিবাদীর কাছ থেকে আমার কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। আর লাস্টে ক্ষতিপূরণের অধিকারী, অধিকার হবে, অধিকারী আছে, দেখেন ওই দীর্ঘিটা কেটে দেন। উদাহরণ দেখেন, জাবেদ 1 লক্ষ টাকায় ঢাকা শহরের একটি বাড়ি সংলগ্ন বাগান সহ কাদেরের নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। মানে জাবেদ বিক্রি করবে বাড়ি আর বাগান, বুঝেন কিনা? বাড়ি আর বাড়ির চারপাশ দিয়ে ধরেন কি আছে? বাগান। কয় লাখ টাকায় বিক্রি করবে? 1 লাখ টাকায়। কার কাছে? কাদেরের কাছে। বাড়ি ব্যবহারের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ, ওই বাড়িটি ব্যবহারের জন্য বাগানটা কি গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় বাগানটি বিক্রয় করার জাবেদের আইনগত কোনো অধিকার নাই, সে বিক্রি করতেছিল বাড়ি আর বাগান একসাথে। পরে দেখা গেল বাগানের মালিক জাবেদ না। এই অবস্থায় জাবেদ কাদেরের বিরুদ্ধে চুক্তির নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিগ্রি পেতে পারে না। মানে যে বিক্রেতা তো জাবেদ, সে যদি মামলা করে যে বাগান নাই তাতে কি তুমি বাড়ি কিনো, আদালত কিন্তু ওই কাদেরের বাধ্য করবে না, অর্থাৎ জাবেদ কোনো ডিগ্রি পাবে না। কিন্তু কাদের যদি সাব্যস্তকৃত 1 লক্ষ টাকা মূল্য প্রদান ইচ্ছুক হয়, কাদের বলতেছে আমি 1 লাখ টাকাই দিব, এবং জাবেদের অবহেলা বা ত্রুটির কারণে ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করে এবং বাগান ছাড়াই বাড়ি গ্রহণ করতে সম্মত হয়, তবে কাদের জাবেদের বিরুদ্ধে বাড়ি তার বরাবর হস্তান্তরের জন্য ডিগ্রি পাওয়ার অধিকারী হবে। কাদের বলতেছে যে আমি 1 লাখ যে টাকায় চুক্তি হয়েছে সেই টাকায় বাগান লাগবে না, বাড়ি দেখবে, বুঝতে পারছেন? তাহলেই আদালত দিবে। এবং এই জায়গা জাবেদ কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। তাহলে আমার 15 ধারার মূল কথা হচ্ছে 14 ধারায় অসম্পাদিত অংশ, 14 ধারায় আর উভয় পক্ষ মামলা করলে প্রতিকার পেতে পারে, আর ক্ষুদ্র অংশের জন্য কি দিবে? ক্ষতিপূরণ। আর 15 ধারায় এটা উল্লেখযোগ্য মানে আসবে না, না, এই জায়গায় বাড়ি সহ বাগানের দাম দিয়ে দিল। তো আপনাদের এটা দেওয়া এই কারণে অনেক সময় দেখা গেলো এই উদাহরণ দিছে, তখন আপনার মাথায় 15 ধারা নাও আসতে পারে। আপনার মাথায় তো রয়েছে 40 বিঘা 60 বিঘার উদাহরণ, বুঝতে পারছেন? তো বাড়ি সহ বাগান একটা বাড়ির কি উল্লেখযোগ্য অংশ, তাইলে এই ক্ষেত্রে শুধুমাত্র ক্রেতার মামলার প্রেক্ষিতেই কি দিবে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে। তাও যদি ক্রেতা কি করে? দাবি কি করে? দেন, সমস্যা নেই, দেন। 16 ধারা দেখেন ভাই, 16 ধারা চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। সুনির্দিষ্ট কেটে লেখেন স্বতন্ত্র, সুনির্দিষ্ট কেটে লেখেন স্বতন্ত্র। কোন আপনার নাকি চুক্তির সুনির্দিষ্ট কাজটা কি লিখবেন? স্বতন্ত্র। আচ্ছা সবাই লাইন জয়েন করেন। ভাই চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন এটা হচ্ছে যে, ধরেন আপনার চুক্তিতে 2টা অংশ আছে, 3টা অংশ থাকতে পারে, 4টা অংশ থাকতে পারে, কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল নাই, স্বতন্ত্র। কেমনে কি? ধরেন সালাউদ্দিন বুলবুল একজনের কাছ থেকে, 2 ভাইয়ের কাছ থেকে, মাসুদ আর সজল 2 ভাইয়ের সাথে চুক্তি করছে সালাউদ্দিন বুলবুল 2 কাঠা জমি কিনবে, 1 কাঠা সজলের আর 1 কাঠা কার? মাসুদের। কিনতেছে কে? সালাউদ্দিন বুলবুল। যখন মূল দলিল করবে তখন সজল বলল
যে আমি এই জায়গা আমার অংশ বিক্রি করব না, সদল বিয়ে বললে আমার অংশ বিক্রি করব না, কেন? কারণ যখন বায়না চুক্তি হয়েছিল তখন আমি ছিলাম নাবালক, আর নাবালক কোনো চুক্তি করতে পারে না। সো আমার সাথে ওই সময় কোনো বায়না চুক্তি কি হয় নাই। তাহলে আদালত দেখলো যে ঠিকই, যখন বায়না চুক্তি করছিল তখন ওই মুহূর্তে ছিল কি নাবালক। তাহলে এই জায়গায় আদালত সজলরে বাধ্য করবে না, কিন্তু বাধ্য করবে কারে? মাসুদে। মাসুদে বলবে তাহলে মাসুদ তুমি তোমার অংশ দিয়ে দাও। তাহলে এই চুক্তির অংশ ছিল কয়টা? দুইটা। তা আদালত সজলের অংশ কার্য সম্পাদন করতে না পারলেও মাসুদের অংশ কি করছে? কার্য সম্পাদন করছে। এইটাই বলে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। অথবা আমরা এর আগে যে উদাহরণগুলো দিতাম, যে মমতাজ গান গাইতে চাইছে, ধরেন বললো বৈশাখী চ্যানেলের সাথে চুক্তি করতে হয়েছে যে আগামী 1 বছর বৈশাখী চ্যানেলের সাথে গান গাইবে, এবং এর মধ্যে সে অন্য কোনো চ্যানেলে কোনো গান গাইবে না। এই চুক্তির কয়টা অংশ? একটা হলো গান গাইবে, আর একটা হলো কি অন্য কোনো চ্যানেলে গান গাইবে না। এখন মমতাজ যদি গান না গায়, বললো যে বৈশাখী চ্যানেলে আমি কোনো গান গাবো না, তারে কিন্তু এটা কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না। 21 ধারা চলে আসবে, মমতাজ বলবে এটা আমার ব্যক্তিগত যোগ্যতা, আবার বাধ্য করা যাবে না। কিন্তু বৈশাখী চ্যানেল বলবে যে ঠিক আছে ইওর অনার, আমার এই অংশের কার্য সম্পাদন দরকার নাই, আপনি বাকি অংশের কার্য সম্পাদন করেন, সে যাতে অন্য কোথাও গান না গায় এই মর্মে কার্য সম্পাদনের আদেশ দেন। বুঝতে পারছেন? তো এটা ওই 57 ধারার উদাহরণও হয়, আবার কি এই 12 ধারার মানে এই যে আপনার 16 ধারার উদাহরণও হয়। অথবা আপনি এটা দেখেন, তার মানে যদি কোনো চুক্তিতে স্বতন্ত্র অংশ থাকে, মানে ধরেন দুইটা অংশ আছে, এক অংশ কার্য সম্পাদনের ডিগ্রি দিতে না পারলেও আর এক অংশে কার্য সম্পাদনের ডিগ্রি দিতে হয়। এই যে দেখেন 16 ধারা চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। যখন চুক্তির একটি অংশের, আন্ডারলাইন করবেন, পৃথকভাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয়, এবং তা একই চুক্তির অন্য অংশ থেকে কি পৃথক এবং স্বাধীনভাবে অবস্থিত, আন্ডারলাইন করেন, এবং একই চুক্তির অন্য অংশের কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে করা যায় না, মানে এক অংশের করা যাচ্ছে আর এক অংশের কি করা যাচ্ছে না বা আবশ্যক নয়, এমত অবস্থায় আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, উদাহরণে চলে এসে আমরা দেখেন উদাহরণ, যে ক ও খ দুই ভাই তাদের প্রত্যেক সূত্রে প্রাপ্ত 2 কাঠা জমি বিক্রয়ের জন্য গ এর সাথে চুক্তি করে। দুই ভাইয়ের 2 কাঠা বিক্রি করবে কার কাছে? গয়ের কাছে। পরবর্তীতে মূল দলিল সম্পাদনের সময় দেখা যায় বিক্রয় চুক্তি সম্পাদনের সময়, মানে ওই বায়না চুক্তি করার সময় খ কি ছিল? নাবালক ছিল। এক্ষেত্রে আদালত ক কে চুক্তির কার্য সম্পাদনে বাধ্য করতে পারলেও খ কে কার্য সম্পাদনের আদেশ দান হতে কি থাকবেন? বিরত থাকবেন। কেন বিরত থাকবেন? কারণ নাবালকের চুক্তি এটা হচ্ছে একটা অবৈধ চুক্তি, এটা বৈধ চুক্তি না, ভয়েড আব ইনিশিও, শুরু থেকেই বাতিল। নাবালক কখনো কোনো চুক্তি করতে পারে না। তাহলে দেখেন যে 17 ধারায় বলা হয়েছে যে পূর্ববর্তী 3টি অর্থাৎ 14 থেকে 16 ধারা যেকোনো একটির আওতাধীন মামলা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশ বিশেষের কার্য সুনির্দিষ্টভাবে সম্পাদন করার আদেশ প্রদান করবেন না। অর্থাৎ 14 ধারা, 15 ধারা, 16 ধারা, এই 3টা ধারা ছাড়া আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের আর কোনো ধারায় আদালত আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। তাহলে যদি আপনাদের এই প্রশ্ন আসে যে চুক্তির আংশিক কার্য সম্পাদন বলতে কি বুঝেন, আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করুন, তাহলে আমার আলোচনা করতে হবে কত কত দ্বারা? 14, 15, 16। এবং আমি তো এটা 16, খুব বেশি 17। বলবো না, আপনি আপনার মতো লিখে নিজের মতো করে উদাহরণ দিয়ে আসবেন। বুঝতে পারছেন? অথবা যদি এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন আসে, তো 100 বিঘা 98 বিঘাটা দিল, বা 60 বিঘা 40 বিঘা দিল, বা এই যে বললাম যে স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন, আশা করি ইনশাল্লাহ পারা যাবে। দেখেন এই আংশিক কার্য সম্পাদন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? না স্যার। আচ্ছা, আবার কেউ ধারের টাকায় আবার আংশিক কার্য সম্পাদন করেন না। দেওয়ার সময় বললেন যে ঠিক আছে পুরোটা দিতে স্যার। পারলাম না, অর্ধেক দিয়ে গেলাম আংশিক কার্য সম্পাদন। আচ্ছা দেখেন, কি মাসুদ বলেন। আমার এই 16 ধারা কথাটা কি একই? হুম।
এখন স্যার কোনো প্রবলেম দিবে হুম। এই দুইটা দ্বারা কিন্তু একটা সলভ করতে হবে কেন অর্থাৎ আংশিক প্রদর্শন মিন্টু ভাই উত্তর দেন আগে। আচ্ছা শুনেন, আমি উত্তর দিই শুনেন। চুক্তি রিলেটেড বিষয়ে মামলা করা যায় কয়টা বলেন? প্রথম দিন আছে যে একটা চুক্তি রিলেটেড চুক্তি যদি হয় মামলা করা যায় কয়টা? আমার 4 ধরনের প্রতিকার আছে। আমি কার্য সম্পাদনের মামলা করতে পারি। আমি যদি তারে দিয়ে সেই কাজটা হুবহু করাইতে চাই তাহলে কার্য সম্পাদন। আমি ক্ষতিপূরণের মামলা করতে পারি যে তারাই আমি কাজ করাইতে চাই না, বাট তার কাছ থেকে আমি কি চাই? ক্ষতিপূরণ চাই। আমি নিষেধাজ্ঞার মামলা করতে পারি যে আমি তারে কার্য সম্পাদনও চাই না, ক্ষতিপূরণও চাই না, বাট সে যাতে ওই কাজটা কি না করে। আমি আর একটা করতে পারি চুক্তি রদ, মানে ও হচ্ছে খুবই ওর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, তাহলে ওর মতো থাক আমি আমার মতো, সেই ক্ষেত্রে কি চুক্তি রদ। তাহলে মাসুদ আপনি যে কোনো চুক্তি রিলেটেড ব্যাপার সে পারে কি, আপনি বাদী কি প্রতিকার চাচ্ছে, সে কি সমাধান চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কি, যে আপনি যদি মনে করেন যে আমি প্রবলেমেটিক আমি 16 ব্যাখ্যা করব, আমি 57 ব্যাখ্যা করবো, আপনার ব্যাপার। আবার আপনি যদি মনে করেন যে আমার সময় নাই, আমি 57 দিয়ে ব্যাখ্যা করবো, আপনার ব্যাপার। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আচ্ছা ধারা 13 দেখেন, এটা থার্ড ব্র্যাকেট মানেই ধরে নিবেন এটা আপনাদের প্রশ্নের অংশ না, তবে এটা আমাদের কি জানতে হবে। থার্ড ব্র্যাকেট দেখেন যে ধারা 13 যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, মানে চুক্তি সম্পাদনের সময় ছিল, যখন বায়না চুক্তি করছে তখন চুক্তির বিষয়বস্তু ছিল, কিন্তু যখন মূল দলিল সম্পাদন করবে ওই বিষয়বস্তু নাই, তখন চুক্তি আইনের 56 ধারায় বলছে এই ধরনের চুক্তি বলবৎ করা যাবে না। কিন্তু আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় বলতেছে যে চুক্তি পুরোপুরি কার্য সম্পাদন করা না গেলেও ক্ষতিপূরণ বা ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। তানভীর বাড়ি বিক্রি করতে চাইছে মাসুদের কাছে, বায়না চুক্তি হয়েছে, মাসুদ 1 লাখ টাকা, মাসুদ 50,000 দিছে, বললো যে মে মাসের 2 তারিখে বাকি 50,000 দিয়ে বাড়িটা 50,000 দিলে তানভীর দলিল করে দিবে। তো মে মাসের 1 তারিখে ওই বাড়ি ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে। এখন তানভীর মামলা করতে পারে মাসুদের বিরুদ্ধে যে বাকি 50,000 দেও, অথবা 50,000 না দিলেও কি দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, মাসুদকে বাধ্য করা যাবে। আপাতত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে এটা তো মাসুদের উপর কি হয়ে যায়, অবিচার হয়ে যায়, কিন্তু ঘূর্ণিঝড়ে যে ধ্বংস হয়েছে এটা কি তানভীরের কোনো হাত আছে? এটা তানভীরেরও তো হাত নাই, ঘূর্ণিঝড় তার উনিটাই কি এনে নাই। তাহলে এই হচ্ছে, কিন্তু আমাদের চুক্তি আইনের 56 ধারায় বলছে যে মাসুদকে বাধ্য করা যাবে না, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় কি বলতেছে, মাসুদকে বাধ্য করা যাবে ক্রয় মূল্য পরিশোধে অথবা কি ক্ষতিপূরণ পরিশোধে। এই যে দেখেন চুক্তি আইনের 56 ধারায় বলা হয়েছে চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও, এটা আন্ডারলাইন করেন, যখন চুক্তিটা করছে তখন বিষয়বস্তু কি ছিল, বিদ্যমান ছিল, যদিও চুক্তি বাস্তবায়নের সময় চুক্তির বিষয়বস্তু গোল দিবেন বিলুপ্ত হয়। বাস্তবায়ন মানে হলো যখন মূল দলিল করা হবে, তাহলে উক্ত চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 13 ধারায় বলা হয়েছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় তা আংশিকভাবে বিলুপ্ত হবার কারণে চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব হবে না, অর্থাৎ অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে। আন্ডারলাইন করেন, যেমন আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করে বা ক্রয় মূল্য পরিশোধ করে। বুঝতে পারছেন? আমরা 2টা উদাহরণ করবো ওই জায়গায়, উদাহরণ। এবং এই 2টা উদাহরণই গুরুত্বপূর্ণ। ক, একটি বাড়ি 1 লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রি করতে চুক্তি করে, বায়না চুক্তি হয়েছে। ক বলতেছে 1 লক্ষ টাকা বাড়ি বিক্রি করবে কার কাছে, ক্ষয়ের কাছে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়, রেমালে ধ্বংস হয়ে গেছে। এক্ষেত্রে 13 ধারার বিধান অনুসারে কে চুক্তির ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। চুক্তি আইন অনুযায়ী কি সম্ভব? সম্ভব না। সম্ভব কোন আইন অনুসারে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারায়? 13 ধারায়।
আচ্ছা, উদাহরণ 1 লেখা আছে, আবার 2 লেখেন, এটা 2 লেখেন ভাই, উদাহরণ 2। বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থে, এইটা দেখেন সেই ভেজাইলে উদাহরণ, আমরা মোটামুটি প্রিলির সময় পড়ছিলাম। এটা একটু দেখেন, এটা এটা মজার উদাহরণ, অনেকে বুঝেন না। দেখেন, বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে এ বি এর সাথে চুক্তি করেছে যে বি এর জীবদ্দশা পর্যন্ত এ বি কে বার্ষিক আয় বা বৃত্তি দিবে। একটু বুঝেন, মানে বি বলতেছে যে আমি আপনারে নির্দিষ্ট একটা টাকা দিব, নির্দিষ্ট টাকা ধরেন। বি বলতেছে, বদরুজ্জামান সাহেব বলতেছে, এই জায়গা এ আনারুল হক সাহেব রে, বদরুজ্জামান সাহেব হলো আমাদের সামনেই আছে। বদরুজ্জামান সাহেব বলতেছে যে আমি আনারুল হক সাহেব আপনারা 1 লাখ টাকা দেব, বিনিময়ে আমি যত বছর বেঁচে থাকবো তত বছর আপনি বছরে বছরে আমার 10,000 টাকা করে দিবেন। তাতে আমি 100 বছর বাঁচলে বাকি 50 বছর কি প্রতি বছর কত করে দেওয়া লাগবে? 10,000, 10,000, 10,000। আর বদরুজ্জামান সাহেব যদি মারা যায়, তাহলে তো আর আনারুল হক সাহেবের কি দেওয়া লাগলো না। বুঝেন কিনা? কিন্তু চুক্তির বিষয়বস্তু কি, আগে এককালীন একটা টাকা দিবে কে? বদরুজ্জামান আনারুল হক সাহেবের কয় টাকা? 1 লাখ টাকা। বিনিময়ে আনারুল হক সাহেব, বদরুজ্জামান সাহেব যতদিন বাঁচবে ততদিন প্রতি বছর কয় টাকা করে দিবে? 10,000। যেদিন চুক্তি হয়েছে তার পরের দিন বদরুজ্জামান সাহেব মনে করেন যে ওই চুক্তির অনুযায়ী ওনার দেওয়ার কথা ছিল 1 লাখ, উনি ধরেন 50,000 দিছে, আর 50,000 কি দেয় নাই, বা কোনো টাকাই দেয় নাই, বললো যে আগামীকাল দেবো। চুক্তি হয়ে গেছে, বললো যে চুক্তি মূল্য কি আগামীকাল বা ভবিষ্যতে কোনো একদিন দিব। তারপরের দিন বদরুজ্জামান সাহেব ঘোড়াতে পড়ে কি হয়ে গেছে? মারা গেছে। তাহলে আনারুল হক সাহেব এই ক্ষেত্রে বদরুজ্জামান সাহেবের যারা বৈধ প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে মামলা করে ওই 1 লাখ টাকা আদায় করতে পারে, অথবা ক্ষতিপূরণ আদায় করতে পারে, যদিও আনারুল হক সাহেবের কোনো টাকাই কি দেওয়া লাগতেছে না। এখন মনে হইতে পারে যে বদরুজ্জামান সাহেবের প্রতি একটা অবিচার হচ্ছে, আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে উনি তো কোনো টাকাই পালো না, আবার দিবে কেন? আচ্ছা, চুক্তিতে কি শর্ত ছিল যে যতদিন বাঁচবো, যদি এইভাবে চিন্তা করেন যে বদরুজ্জামান সাহেব যদি 100 বছর বাঁচতো, তাহলে এটা আনারুল হক সাহেবের ঠিকই প্রতি বছর কত দেওয়া লাগতো? 10,000 করে। আর যদি 1 বছর বাঁচতো তাহলে 10,000, আর 1 বছর পর মারা গেলে কি হয়ে যেত? মারা যেত। তাহলে এই অবস্থায় ঘটনা, এই যে একটু পরেন এবার বুঝবেন। বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়, মানে বি হচ্ছে কি, বদরুজ্জামান সাহেব একটা নির্দিষ্ট অর্থ দিবে কাকে? এ বি এর সাথে চুক্তি করেছে যে বি এর জীবদ্দশা পর্যন্ত, মানে বদরুজ্জামানের জীবদ্দশা পর্যন্ত আনারুল এ কে বি বার্ষিক আয় বা বৃত্তি দিবে। এ কে দিবে পর্যন্ত, এই জায়গায় এ কে বি বার্ষিক আয় বা বৃত্তি দিবে। এ কে না, এটা একটু উল্টা হয়ে গেছে, দেখেন বি কে দিবে। বি কে, বি কে এ বার্ষিক আয় বা, এই জায়গায় এর জায়গায় লেখেন বি, আর বির জায়গায় লিখবেন কত? এ। লিখছেন? বি কে এ বার্ষিক আয় বা বৃত্তি দিবে। যেদিন চুক্তি করা হয় তারপর দিন ঘোড়ার উপর থেকে বি ঘোড়ার উপর থেকে পড়ে কি মারা যায়। এই ক্ষেত্রে 13 ধারার বিধান অনুসারে বি এর বৈধ প্রতিনিধিদের উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে। মামলা করবে কে? এ। এবং তার যে বৈধ প্রতিনিধি আছে তার কি করা যাবে? বাধ্য করা যাবে। মাসুদ কি একটু বলেন দি, উদাহরণটা বলেন দি ভাই ভাঙ্গাইয়া। চুক্তিটা হয়েছে যে 1 লক্ষ টাকা তাদের যদি এককালীন বা যেভাবে তারা পরিশোধ করবে, প্রতি বছরে অপর ব্যক্তি তারে 10,000 টাকা করে মানে দেবে, সে 10 দিন বাঁচবে। চুক্তিটা বাস্তবায়নের আগে ওটা একটা পরের দিকে দুর্ঘটনাগ্রস্ত লোকটা যদি মারা যায়, এই ক্ষেত্রে ওই লোকের যে বৈধ প্রতিনিধি তাদের কাছ থেকে ওই 1 লক্ষ টাকা আদায় করতে পারবে। ওই যে মাসুদের রয়েছে উদাহরণ, বুঝতে পারছেন? তাহলে এই 13 ধারাও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিবিআই। মোটামুটি এই সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের সবচেয়ে বেশি মানে কমপ্লিকেটেড প্রশ্ন, কমপ্লিকেটেড ধারাগুলো হচ্ছে 12 থেকে 30। 12 থেকে 30। আশা করি 13 ধারা বুঝতে পারছেন। অনলাইনের ভাইরা বুঝতে পারছেন কিনা? স্যার পরের ব্যাখ্যাটা স্যার একটু জটলা লেগে গেছে স্যার। কোন ব্যাখ্যাটা বলেন, কোনটা জটলা লাগছে বলেন।
ওই যে 2 নাম্বার ব্যাখ্যাটা স্যার একটু বাড়িওয়ালা দিয়ে বুঝান স্যার, বাড়িওয়ালা দিয়া উনি যে কে কাকে মারা গেল কে স্যার, যে 1 লক্ষ টাকা দিছে সে ঘোড়ার উপর থেকে মারা গেছে স্যার। আচ্ছা শুনেন, আপনি নজরুল সাহেব, আপনি আপনার প্রতিবেশীর সাথে চুক্তি করতেন, আপনি নজরুল সাহেব গিয়ে প্রতিবেশীর বললেন যে ভাই আমি আপনারে 2 লাখ টাকা দিব, বিনিময়ে নজরুল সাহেব বলতেছে যে নজরুল সাহেব যতদিন বেঁচে থাকবে ততদিন প্রতি বছর আপনার প্রতিবেশী আপনারে 10,000 টাকা করে দিবে। জি স্যার। 2 লাখ টাকা দিচ্ছেন আপনি প্রতিবেশীরে, আর বিনিময়ে প্রতিবেশী ঠিক আপনারে আছে, কয় টাকা দিবে? 10,000 টাকা। বছরে বছরে 10,000, তাতে যদি আপনি 100 বছরও বাঁচেন উনি 100 বছর 10,000 করে দিবে। বুঝতে পারছেন? তো এখন আপনি চুক্তি যখন করছেন তখন ধরেন 50,000 টাকা দিচ্ছেন, আর বাকি 50,000 বললেন যে আমি 5 দিনের মধ্যে দিয়ে দিব। কিন্তু চুক্তি করার 2 দিন পরেই নজরুল সাহেব আপনি মারা গেলেন, যে কোনো ভাবে মারা গেলেন, মানে প্রাকৃতিক ভাবেও হতে পারে বা যে কোনো ভাবে মারা গেলেন। তো এই ক্ষেত্রে ধরেন অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, তাহলে এই ক্ষেত্রে আপনার যে প্রতিবেশী, আপনার প্রতিবেশী আপনার বৈধ প্রতিনিধির বিরুদ্ধে মামলা করবে যে আমি নজরুল সাহেবের কাছে আরো 50,000 টাকা পাই, এই 50,000 টাকা আমারে দিয়ে হোক। বুঝতে পারছেন নজরুল সাহেব? জি স্যার। এবার জি বুঝছেন স্যার। কিনা? এবার আমি যদি এইভাবে বলি যে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে প্রতিবেশী কেন মামলা করবে? জি প্রতিবেশী স্যার, মামলা এইটাই করবে, কোশ্চেন। হ্যাঁ, প্রতিবেশী মামলা করবে এই কারণে, কারণ আপনি তো প্রতিবেশীর টাকা দিতে চাইছিলেন 5 দিনের মধ্যে 1 লাখ, কিন্তু আপনি তো অর্ধেক না দিয়েই মারা গেছেন। অর্ধেক না দিয়েই কি মারা গেছেন, তাহলে বাকি অর্ধেক আদায়ের জন্য সে মামলা করলে আদালত বাকি অর্ধেক আপনার বৈধ প্রতিনিধি থেকে আদায় করে দিতে পারবে। এখন আপনার কাছে মনে হইতে পারে এটা তো আপনার প্রতি অন্যায় হয়ে যায়, কেন অন্যায় না? আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনি যদি 50 বছর বাঁচতেন, আরো 50 বছর বেশি বাঁচতেন, তাহলে তো প্রতিবেশীর ঠিকই 10,000 করে দেওয়া লাগতো, তখন তো লস হতো কার? ওনার। এটা তো একটা অনিশ্চয়তার মতো, যে আমি যদি বাঁচি তাহলে ইন্স্যুরেন্স। আমার লাভ হবে, আর আমি যদি জি মরে স্যার। যাই তাহলে লাভ হবে কার? অমুকের। বুঝতে পারছেন এবার? জি স্যার, ইন্স্যুরেন্স কোম্পানি। জি 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 জি। না ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্স মারা গেলে আরো দিয়ে দেয় সব ক্ষতিপূরণ। ঠিক আছে স্যার, ক্লিয়ার। বুঝতে পারছেন ভাই? জি স্যার। আচ্ছা ধন্যবাদ। দেখেন আমরা এবার আসি নাম্বার প্রশ্নে। এই দুই চেয়ার কিন্তু অভিশপ্ত, এটাই বসে বিথিকা, ওটাই বসে আরিফ। এই দেখেন, আচ্ছা অভিশপ্ত কি কারণে আমি কি বলছি পাস করবে না? তা না, এই দুই চেয়ারে বৈশা ওনারা রেগুলার আসে, একেবারে যে মানে একেবারে সহজ প্রশ্ন জিজ্ঞেস করলেও দুইজন পারে না, অথচ দুইজনের বই রিভিশন হয়ে গেছে। মানে আরিফ তো এখন বই এখন লিখতে পারে, তার 7-8 বার আইন পাঠ রিভিশন এই জায়গা বসে হয়েছে। বিথিকার এই যে 4র্থ বার চলে, তারপরও বিথিকা কিছু পারে না। দেখেন, আমরা নাম্বার প্রশ্ন দেখি ভাই, যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন মানে যে বিক্রি করতেছে তার সত্য কি ত্রুটিপূর্ণ, আর অধিকারটাই জায়গা কার? ক্রেতা। অধিকারটা কার? ক্রেতা। ধরেন এটা হচ্ছে এস্টোফেল, আমাদের সুনির্দিষ্ট প্রতীক আইনের 18 ধারা বলছে কি এস্টোফেল। একটু আমরা যদি এইভাবে চিন্তা করি যে যখন তানভীর 1 খণ্ড জমি বিক্রি করছে, জমির দখলে তানভীর আছে, কিন্তু জমির প্রকৃত মালিক হচ্ছে তানভীরের বাবা। বাবা তো বেঁচে আছে এখনো, তানভীর কিন্তু জমির মালিক হয় নাই। এমন অবস্থায় তানভীর এই জমিটা বিক্রি করছে বদরুজ্জামান সাহেবের কাছে। যে তো বদরুজ্জামান সব ভাবছে যে যেহেতু তানভীর দখলে আছে তাহলে জমির মালিক হয়তো বা তানভীরই।
তানভীরের বাবা যখন পরলোক গমন করছে, তাহলে তানভীর ওই সম্পত্তির মালিক হয়েছে। এখন তানভীর বলতেছে যে বদরুজ্জামান সাহেব, আমাকে আগের বেচা কিনা তো ঠিকঠাক হয় নাই, কারণ আগে তো আমি মালিক ছিলাম না, আমি হচ্ছে কি কেবল মালিক বললাম, তাহলে আমার আবার টাকা পয়সা দেওয়া লাগবে। তখন বদরুজ্জামান সাহেব যদি মামলা করে, তখন আদালত তানভীর রে এই ক্ষেত্রে কার্য সম্পাদনে বাধ্য করবে যে আপনার আগের সত্য ঠিক ছিল, আগে সত্য ছিল না, আগের সত্য কি ছিল, ত্রুটিপূর্ণ। যখন আপনি বিক্রি করেন তখন আপনার সত্য কি ছিল, ত্রুটিপূর্ণ, কিন্তু এখন কি আছে, এই মুহূর্তে তো সত্য কি আছে, ঠিক আছে, তাহলে এখন আপনি কার্য সম্পাদন করে দেন। বুঝতে পারছেন? অর্থাৎ এস্টোফেল মানে হচ্ছে স্বকার্যজনিত বাধা। আপনার স্বকার্যজনিত বাধা হচ্ছে যে যখন আপনি এটা স্বীকার করছেন, তখনই আপনার পূর্বের অশুদ্ধ হস্তান্তর কি হয়েছে, শুদ্ধ হয়েছে। ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল, পূর্বের অশুদ্ধ হস্তান্তর কি হওয়া, শুদ্ধ হওয়া। এটাই বলছে। দেখেন, যেখানে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তি আন্ডারলাইন করেন, বিক্রয় করা বা ভাড়া দেওয়ার চুক্তিতে আবদ্ধ হয় যাতে তার ত্রুটিপূর্ণ সত্য রয়েছে। এই জায়গায় একটু গোল দিবেন, বিক্রয় করা বা ভাড়া দেওয়া, শুধু যে বিক্রি করা তা না, কি বলছে, ভাড়া দেওয়া, বিক্রয় করা বা ভাড়া দেওয়া চুক্তিতে আবদ্ধ হয় যাতে তার গোল দিবেন সত্য কি আছে, ত্রুটিপূর্ণ, মানে সত্য ঠিকঠাক নাই। সেখানে ক্রেতা গোল দিবেন ক্রেতা বা ইজারা গ্রহীতা, মানে ক্রেতা মানে যে কিনবে, ইজারা গ্রহীতা মানে কি, যে লিজ নিবে, নিম্নোক্ত অধিকার থাকবে। কি কি দেখেন, যদি বিক্রেতা বা ইজারা দাতা কোনো সম্পত্তি বিক্রয়ের বা ইজারা দেওয়ার পরপরই আন্ডারলাইন করেন সম্পত্তিতে কোনো সত্ত্ব অর্জন করে, তবে অবশ্যই ওই বিক্রেতার পরবর্তীতে কি অর্জন করতে হবে, সত্ত্ব অর্জন করতে হবে। সত্ত্ব অর্জন করে তবে ক্রেতা বা ইজারাদার তাকে পরবর্তীতে অর্জিত সত্ত্বের জন্য চুক্তি পালনে বাধ্য করতে পারবে। উদাহরণ দেখেন, রহিম ক খ গ এই 3 খণ্ড ভূমিতে সত্ত্ববান দখলকার উল্লেখে করিমের নিকট কবলা দ্বারা বিক্রয় করে। মানে রহিম 3 খণ্ড জমি বিক্রয় করছে, ক খ আর কি গ, এবং করিমরে দেখাচ্ছে যে এই 3 খণ্ডের মালিক আমি। করিম সরল বিশ্বাসে 3 খণ্ড ভূমি কি ক্রয় করে। ক্রয়ের পর অনুসন্ধান প্রকাশ পায় গ খণ্ড ভূমিতে বিক্রয়ের সময় রহিমের দখল থাকলেও তার কি ছিল না, সত্ত্ব ছিল না। ওই ভূমিতে সত্ত্ব ছিল রহিমের পিতা কাদেরের। বিক্রি করছিল কয় খণ্ড, 3 খণ্ড। পরে ক্রয় করার পর জানতে পারলো করিম যে ওই জমিতে কি ছিল না, রহিমের ওই গ খণ্ড জমিতে কোনো সত্ত্ব ছিল না। 1 বছর পর কাদের রহিমকে একমাত্র পুত্র রেখে মারা গেলে ওই সময় ওই ভূমির সত্ত্ব রহিমের উপর বর্তে। মানে মারা যাওয়ার পর, পিতা মারা যাওয়ার পর সন্তান মালিক হয়েছে। তদাবস্থায় করিম গ খণ্ডের জন্য পুনরায় একটি কবলা দলিল পাওয়ার জন্য রহিমের বিরুদ্ধে মামলা করতে পারবে। এই জায়গায় যে জমিটা কিনছিল সে মামলা করতে পারে ওই যে বিক্রি করছে তার বিরুদ্ধে, যে আপনি যেহেতু তখন মালিক ছিলেন, এখন আমারে কি করে দেন, এখন বিক্রি করার জন্য বিরুদ্ধে মামলা করতে পারবে। এই ধারার এই অংশের বক্তব্য আন্ডারলাইন করবেন। সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারা, 43 ধারা অনুরূপ। আর সাক্ষ্য আইনের কত, 115। সাক্ষ্য আইনের কত, 115। তাহলে সালাউদ্দিন বুলবুল ভাই, এই আমাদের 18 ধারায় কার অধিকার বলছে, বিক্রেতার অধিকার না ক্রেতার অধিকার, কার অধিকার, ক্রেতার অধিকার, ক্রেতার অধিকার। কার বিরুদ্ধে, যে বিক্রেতার বিক্রেতা বিরুদ্ধে। শব্দ কি ত্রুটিপূর্ণ, শব্দ ত্রুটিপূর্ণ। 18 ধারা বুঝেন নাই কেউ আছেন? এবং এই জায়গায় একটু লেখেন যে 18 ধারা তো কোনো জায়গায় উল্লেখ করে নাই। এই জায়গায় একটু লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা অনুসারে লেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা অনুসারে। ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজের পর বাকিটা শুরু হবে। 10 মিনিট বিরতি। আচ্ছা, তাহলে আমরা বিরতির পর পড়া শুরু করতেছি।
আমরা 18 ধারায় পড়লাম, সুনির্দিষ্ট প্রতিকায়নে 18 ধারা আছে এস্টোফেল বা স্বকার্যজনিত বাধা ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। 18 ধারায় হচ্ছে ক্রেতা বাধ্য করতেছে কারে? বিক্রেতারে, যার আগে সত্য ছিল কি ত্রুটিপূর্ণ, পরবর্তীতে যখন সত্য ঠিক হয়ে গেল তখন তারে বাধ্য করতে পারতেছে। 18 ধারার অপোজিট 25 ধারা। 18 ধারার বিকল্প মানে একেবারে 360 ডিগ্রি উল্টা হচ্ছে কোনটা বলেন? 25 ধারা। 25 ধারায় হচ্ছে যার সত্য ত্রুটিপূর্ণ সে ওই ক্রেতারে বাধ্য করতে পারবে না। বুঝেন কিনা? আগেরটা ক্রেতা বাধ্য করছিল কারে? যার সত্য ত্রুটিপূর্ণ বিক্রেতা তারে। আর 25-এ বলতেছে যে যে বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ সে বাধ্য করতে পারবে না কারে? ক্রেতারে। তাহলে 18-র সাথে আমার মনে রাখতে হবে কত? 25। একটু পড়ি দেখেন, তাহলে ক্লিয়ার হবেন যে সত্য নেই এমন ব্যক্তি বা অনুমতি নিয়ে বসবাসকারী ব্যক্তি সম্পত্তি বিক্রয় করলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে কিনা। মানে আমার সত্য নাই, আমি একটা জায়গার দখলে আছি, আমার কি নাই? সত্য নাই, বা আমি মালিকের অনুমতি নিয়ে বিক্রি করলাম, প্রকৃতপক্ষে মালিক কিন্তু আমি না, মালিকের অনুমতি নিয়ে বিক্রি করছি, যে জায়গায় দেখাইছি মালিক হচ্ছে আমি। পরবর্তীতে সে যখন বললো যে আমি আর তোমার জমি কিনবো না, ক্রেতা, তখন মামলা করব আমি, তাহলে আমারে আদালত কোনো ডিক্রি দিবে না। এই যে দেখেন, না, এরূপ বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর আন্ডারলাইন করেন 25 ধারা অনুযায়ী, ধারা 25 অনুযায়ী সত্য নেই বা স্বেচ্ছায় অনুমোদিত বসবাসকারী ব্যক্তি কর্তৃক স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিক্রয় বা ইজারা প্রদানের চুক্তি তাদের পক্ষে, এটা বলতেন, তাদের পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না যদি 3টা কারণ দেখেন। সত্য নেই তা জেনেও বিক্রয় করে। আমার সত্য নাই, তারপরেও আমি বলতেছি এই স্পিকারটা আমার, বুঝতে পারছেন? তাহলে পরবর্তীতে বিক্রয় চুক্তি হলো, এরপরে আমি যদি মামলা করি যে আমার কাছ থেকে তোমার কিনাই লাগবে, এটা কিনতে সে কি বাধ্য না। নির্ধারিত সময়ের মধ্যে, আন্ডারলাইন করেন, সন্দেহ মুক্ত পূর্ণ সত্য প্রদানে ব্যর্থ হয়, এবং যখন সন্দেহ সৃষ্টি হলো যে আমার অ্যাকচুয়ালি সত্য নাই, তারে আমি সন্দেহ মুক্ত করতে পারি নাই, সন্দেহ মুক্ত করতে কি পারি নাই। এবং সবশেষে দেখেন, বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত হয়ে থাকলে, ওই যে 24-এর খ, 24-এর খ, যে চুক্তির আগেই যেটার কি হয়ে গেছে, বিলি বন্দোবস্ত হয়ে গেছে। আমি আগে আমার জমি দান করে দিছি, পরে আবার সেম জমি কি করছি, বিক্রি করছি, তাহলে আমার কি যখন বিক্রি করি তখন কি আমার সত্য ছিল? সত্য আমার কি ত্রুটিপূর্ণ। পরে যে কিনবে সে বললো যে আপনার তো এই জমি আপনি আগে একবার দান করছেন, দান করা জমি আবার আমার কাছে বিক্রি করতেছেন, আপনার এই আমি জমি কিনবো না। তখন আমি 12 ধারার মামলা করে দিলাম যে কেন কিনবা না, তখন সে বলবে ইওর অনার যে এই জমি তো সে আগেই বিলি বন্দোবস্ত করে দিছে, করার পরে তার সত্য নাই জানার পরেও আমার কাছে বিক্রি করছে, তখন আর আদালত আমারে বিক্রি দিবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি কিন্তু আবার বাসায় গিয়ে একা একা বুঝবেন না। 18 ধারার অপোজিট কোনটা? 25। 18-তে ক্রেতা বাধ্য করতেছে বিক্রেতারে, যার সত্য আগে ছিল না কিন্তু পরে সত্য তৈরি হয়েছে, তারে বাধ্য করতেছে। আর 25-এ মামলা করতেছে কি, যার সত্য নাই বিক্রেতা, সে মামলা করতেছে ক্রেতার বিরুদ্ধে, এই জায়গায় ক্রেতারে বাধ্য করা যাবে। বুঝেন কিনা? 18 আর 25 কে বুঝেন নাই? এ অনলাইনের ভাই, আপনারা 18-25 বুঝতেন কিনা? প্যাস আর প্যাস, না? বদরুজ্জামান সাহেব ভাই, 18 আর 25 বলেন দিক। হ্যাঁ, আর যখন তার সত্য হয়েছে তখন সে দাবি করছে যে আমি এই জমি আগে পুরোটি ছিল, এখন আপনি কিনে নিতে হবে, তখন অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে শুদ্ধ হয়ে গেছে। জি, হচ্ছে যে আমার সত্য না, আমি আবার বিক্রি করছি। হ্যাঁ,
এই আমার নাই কিন্তু আমি আবার বিক্রি করতেছি। হ্যাঁ, ব্যাখ্যা দিয়ে আগেই সেই জমি বিক্রি করা হয়েছে বা দাম হয়েছে, এখন আমি বিক্রয় করতে চাচ্ছি, মানে চুক্তি হয়েছে, বিক্রয় চুক্তি হয়েছে। এই জমি উদাহরণ হিসেবে আমার শর্ত নাই, কিন্তু আপনার বিক্রয় জি। আদালতের তাহলে কি দেবে আদালত। পরবর্তীতে যার কাছে বিক্রি করলাম সে যদি বলে যে আপনার তো সত্য না, আমি আর কিনবো না, তখন আমি যে তার বিরুদ্ধে মামলা করছি যে কেন কিনবি না, কেন কিনবা না, তাহলে আদালত আমার পক্ষে ডিগ্রি দেবে না। এটাই কত 25। তাহলে 18-তে হলো বিক্রেতারে বাধ্য করে, আর 25-এ হলো বিক্রেতার পক্ষে ডিগ্রি দেবে না। হ্যাঁ, না অটোমেটিক্যালি হয় না, যে কোনো মামলার প্রেক্ষিতে। জি জি, সে যদি সত্য হয়, এটা তো মামলা তো কমন সেন্স। সে যদি ধরেন তার বাপ মরে গেছিল, বাপ থাকা অবস্থায় বিক্রি করছে, বিক্রি করার পর বাপ মরে যাওয়ার পরে ওই সম্পত্তির মালিক সে হয়েছে, মালিক হওয়ার পর সে চুপচাপ আছে, তাহলে কি যে ওই যে সে কিছুই করে নাই, তার এক পক্ষ কি খালি খালি মামলা করবে? যখনই কোনো কি হয়, মামলার কারণ উদ্ভব হয়, তখনই তো মামলা করে। আচ্ছা দেখেন, আশা করি 18-25 বুঝতেন। আন্ডারলাইন করেন মৌখিক চুক্তি। এটা আমাদের প্রশ্ন, মানে এটা হচ্ছে এডিশনাল প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন, এগুলো এমনি জানতে হবে। মৌখিক চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় কিনা। মানে আমরা দেখেন 12 ধারায় পড়লাম যে একটা চুক্তি কখন বলবৎযোগ্য হয়, ওই জায়গায় কিন্তু লিখিত অলিখিত মৌখিক কিছু বলে নাই। বলছে যে ট্রাস্ট বা জিম্মার অন্তর্ভুক্ত যদি ক্ষতি নির্ণয়ের মানদণ্ড না থাকে, অর্থদাতা ক্ষতিপূরণযোগ্য না হয়, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর বলছে স্থাবর সম্পত্তি হইলে ডিক্রি দেওয়ার সম্ভাবনা বেশি, অস্থাবর সম্পত্তি হলেও দিতে পারে যদি সেটা কি হয় দুষ্প্রাপ্য। ওই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি আপনার লিখিত অলিখিত মৌখিক কিছুই কি বলে নাই। যেটা লিখিত অলিখিত বলা আছে সেটা হলো 21-এর কতে বলছে যে বিক্রয় চুক্তি যদি হয়, কোনো বিক্রয় চুক্তি অবশ্যই মামলা করতে হলে 2005 সালের 1 জুলাই থেকে ওই বিক্রয় চুক্তি রিলেটেড মামলা করতে হলে 12 ধারার মামলা, চুক্তিটা অবশ্যই কি হতে হবে, নিবন্ধিত হবে, লিখিত হইতে হবে, আর চুক্তি মূল্যের অবশিষ্ট কি দিতে হবে, জমা দিতে হবে। তার মানে একটা জিনিস লক্ষ্য করেন, শুধুমাত্র বিক্রয় চুক্তিটাই কি হওয়া লাগবে, লিখিত। কিন্তু ইজারা চুক্তি বলেন, বন্ধক চুক্তি বলেন বা দান বলেন, এগুলা কি লিখিত হওয়ার দরকার আছে? 12 ধারায় কার্য সম্পাদনের মামলায় কিন্তু 12 ধারায় এইটা মানে আপনার লিখিত যে হওয়া লাগবে এরকম কোনো শর্ত কিন্তু দেয় নাই। শুধু শর্ত দিচ্ছে কোনটার ক্ষেত্রে, 21-এর এতে বিক্রয় চুক্তি। তো আমি বলবো যে চুক্তি সম্পাদনের মামলা করতে লিখিত অলিখিত যে কোনো চুক্তি কার্য সম্পাদন করা যায়। তবে আইনে যদি বিশেষ বিধান থাকে যে কোনো চুক্তি মামলা করতে হলে অবশ্যই লিখিত নিবন্ধিত হতে হবে, তাহলে সেই চুক্তি অবশ্যই লিখিত নিবন্ধিত হতে হবে। যেটা উদাহরণস্বরূপ বলা যায় যে 21-এর কতে বলছে যে বিক্রয় চুক্তি অবশ্যই কি হতে হবে, লিখিত হতে হবে, নিবন্ধিত হতে হবে এবং চুক্তি মূল্যের অবশিষ্ট জমা দিতে হবে। এই যে দেখেন একটু পড়ি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 12 আন্ডারলাইন করেন মৌখিক চুক্তি, লিখিত চুক্তি ও রেজিস্ট্রিকৃত চুক্তিপত্রের মধ্যে কোনো পার্থক্য করেনি। অর্থাৎ 12 ধারায় বলে নাই যে মৌখিক চুক্তি নাকি লিখিত চুক্তি নাকি নিবন্ধিত নাকি অনিবন্ধিত, এই সম্পর্কে কিছু বলে নাই। চুক্তির সকল উপাদান পূরণ করা হলে ধারা 12 অনুসারে লিখিত ও মৌখিক উভয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। আদালত উভয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়ার জন্য বিবেচনা করবেন। আসল কথা হলো চুক্তির সকল প্রয়োজনীয় উপাদান বিদ্যমান আছে, অর্থাৎ পক্ষ মানে ক্রেতা বিক্রেতা বা দাতা গ্রহীতা, তারপরে তাদের স্বাধীন সম্মতি, বিনিময় পত্র, বিনিময় মানে কনসিডারেশন, প্রতিদান, এগুলো ঠিকঠাক মতো আছে কিনা। চুক্তিকে এর সংজ্ঞা ও প্রয়োজনীয় উপাদান অনুসারে বৈধ হতে হবে। তবে আন্ডারলাইন করেন 2005 সালের 1 জুলাই হতে, কবে থেকে, 2005 সালের 1 জুলাই হতে গোল দিবেন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি লিখিত রেজিস্ট্রিকৃত না হলে তা সুনির্দিষ্ট ভাবে কার্যকর করা যাবে না। এখন আপনার মাথা ঘুরাই দিল, পরীক্ষায় দিল যে দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র রিলেটেড একটা চুক্তি হয়েছে, চুক্তিটা নিবন্ধিত না, 2024-এ মামলা করবেন, মামলা কি করা যাবে কিনা বলেন? এই স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 21-এর ক প্রযোজ্য, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য না। মানে অস্থাবর সম্পত্তি এখনো যদি নিবন্ধিত নাও হয় ওই চুক্তিটা, তবুও 12 ধারা মামলা করা যাবে, লিখিত না হলেও কি করা যাবে, বুঝেন কিনা?
তাহলে 21-এর ক শুধুমাত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দেখেন, এক্ষেত্রে হস্তান্তর গ্রহীতা সম্পত্তিটি বা এর কোন অংশের দখল গ্রহণ করুক বা না করুক তা বিবেচ্য নয়। 2004 সালের 27 নং আইন দ্বারা 27 নং আইন এগুলা অপ্রাসঙ্গিক, মুখস্থ করার দরকার নাই, জাস্ট 21 ক নামে একটি নতুন ধারা সংযোজনের মাধ্যমে উপযুক্ত বিধান করা হয়েছে। আমি হলপ করিয়ে বলিতে পারি যে আপনারা এই 12 ধারার এ তো আমরা ডিটেইলস আগে কখনো করি নাই নাকি। 12 ধারা এই রিলেটেড 12 থেকে 30, এখানে কিন্তু বহু নরমালি মানুষজন পরে খালি 12 আর 21, এখন একটু পরে হলো 22 ধারা, কিন্তু 23, 24, 27, 28 এগুলো পড়ে না, বা আমরা কিন্তু 25ও করছি। আশা করি তাহলে তানভীর ভাই বলেন যে মৌখিক চুক্তি কি বলবৎ করা যায় কিনা? সকল মৌখিক চুক্তি বলবৎ করা যায়? 12 ধারার ক্ষেত্রে চুক্তি কোন ধরনের হবে সেখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া হবে। এই ক্ষেত্রে 12 ধারার ক্ষেত্রে আপনার স্থাবর সম্পত্তির কি চুক্তি? স্থাবর সম্পত্তির ইজারা চুক্তি হলে কিন্তু আবার হবে না, তাহলে নিবন্ধিত না হইলেও সমস্যা নাই। বুঝেন কিনা? অনলাইনে যারা আছেন ভাই বুঝছেন কিনা? আচ্ছা দেখেন, আমরা অনিবন্ধিত ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কাজ সম্পাদন করা যাবে কিনা? অনিবন্ধিত ইজারা চুক্তি, ইজারা চুক্তি আমরা নরমালি জানি কি যে শুধুমাত্র বিক্রয় চুক্তি কি হওয়া দরকার? নিবন্ধিত হওয়া দরকার। তাও 2005-এর আগে হইলে নিবন্ধিত হওয়ার দরকার ছিল না। আর ইজারা আমরা 21-এর ক বা 12 ধারা পড়ে আমরা জানি যে ইজারা চুক্তি বা অন্য কোনো চুক্তি নিবন্ধিত হওয়ার দরকার নাই। তো যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে অনিবন্ধিত ইজারা চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন করা যাবে কিনা, অবশ্যই কি যাবে। দেখেন, ইজারা বুঝেন তো? একটা সম্পত্তি যদি হাঁটার জন্য আমি চুক্তি করতে পারি, এটা কোন চুক্তি হবে যে উত্তোলন হাঁটবে বা কোনো রাস্তা বাড়ি এর পরবর্তীতে এটা কোনো সরকার পাকা রাস্তা করে দিবে, কিন্তু এটা তো আমার রেকর্ড আমাদের আমার নামে থাকে। হাঁটার নামে কোনো হাঁটার ঘটর কোনো চুক্তি হয় না। হাঁটা হলো আপনি হাঁটতে দিয়েছেন, সে যদি একটানা 20 বছর হাঁটে তাইলে সুখাধিকার, আপনি 20 বছর পর তারে বাধা দিচ্ছেন, সে যায় সুখাধিকারের মামলা করবে। তাও মামলাটা কিসের? সুখাধিকারের, ওই জমির মামলা না কিন্তু। বুঝেন কিনা? আর আপনার জায়গা আপনি হাঁটতে দিছেন, পাকা করতে দিবেন কিনা এটা হলো আপনার ডিসক্রিশনারি পাওয়ার। এই জায়গায় এসে আপনারা কেউ বাধ্য করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই জমিটা সরকারের আন্ডারে না যাচ্ছে। ধরেন আমাদের বাসার এই পাশে হাঁটার জায়গা দিছি, আবার ওই পাশে হাঁটার জায়গা দিছি, এই এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু একাধিকবার এই প্রতিবেশী যারা আছে তারা সিস্টেমে এই রাস্তা পাকা করার উদ্যোগ নিছে, চেষ্টা করছে, কিন্তু আমরা বলছি আমরা হাঁটতে দিছি, আজীবন হাঁটেন, কিন্তু পাকা করা যাবে না। বুঝতে পারছেন? কারণ এই পাশে আমাদের ওই যে সেফটি ট্যাঙ্ক আছে, অনেক পাইপ টাইপ আছে, আপনি যখন পাকা করবেন তখন তো ওই জিনিসগুলো তো কি হয়ে যাবে। আপনি হাঁটবেন হাঁটেন, এই ইভেন এই জায়গায় ওই পৌরসভার মেয়রও আসছে, রাজু শিকদার সাহেব যে মারা গেছে সেও আসছে, তারা কিন্তু করতে দেওয়া হয় নাই যে হাঁটবেন হাঁটেন, কিন্তু এই যে রাস্তা পাকা করা যাবে না। দেখেন আমার পাশে আমি আমার খালের থেকে মানে বাড়িতে ধরেছি তার বাড়িতে বিল্ডিং করছে, আমাকে কিন্তু একটা পথ মানে আমি যদি জানি এই পার্টগুলো এরকম পারবেন না, উকিল হওয়ার পর নিয়ে নেন, আপাতত দেখে আসেন। দেখেন ভাই, অনিবন্ধিত ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন অনিবন্ধিত বাংলাদেশে হয় না এমন কোনো কাজ নাই। বুঝতে পারছেন? সব কাজ হয়। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর গোল্ডেন 17 ধারা অনুযায়ী বছর থেকে বছর বা 1 বছরের বেশি মেয়াদি ইজারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের যে নিবন্ধন আইন আছে বা রেজিস্ট্রেশন অ্যাক্টের 17 ধারায় বলতেছে যে যদি কোনো আপনি ইজারা চুক্তি করেন 1 বছরের বেশি,
মানে আপনি আপনার পুকুর লিজ দিছেন 1 বছরের বেশি, বা আপনার জায়গা লিজ দিছেন 1 বছরের বেশি, তাহলে ওই চুক্তিটা অবশ্যই কি হতে হবে? নিবন্ধিত হতে হবে। এই কথা বলতেছে কোথায়? রেজিস্ট্রেশন অ্যাক্টে। এই রেজিস্ট্রেশন অ্যাক্ট কিন্তু আপনাদের মানে বিষয় না, কিন্তু ওখানে 17 ধারায় বলা আছে যে কোন কোন দলিল রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক, কোন কোন দলিল রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক না। তার মধ্যে বলে আছে যে যদি কোনো ইজারার মেয়াদ হয় 1 বছরের বেশি, তাহলে সেটা হবে কি, অবশ্যই ওই ইজারা চুক্তিটা কি করতে হবে? নিবন্ধন করতে হবে। কিন্তু দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর গোল দিবেন 27 ক, এই বিধানের ব্যতিক্রম। কত ক? 27 ক। ধারা 27 ক এর বক্তব্য অনুযায়ী, আন্ডারলাইন করেন, স্থাবর সম্পত্তির ইজারা প্রদানের লিখিত চুক্তির পক্ষগণ দ্বারা বা তাদের পক্ষে স্বাক্ষরিত হয়েছে এবং এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও তা রেজিস্ট্রেশন করা হয়নি, এরূপ চুক্তির ক্ষেত্রে চুক্তির যে কোনো পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করতে পারবে। অর্থাৎ বলতেছে যে যদিও ধরেন 2 বছর মেয়াদী একটা ইজারা চুক্তি, যদিও রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নিবন্ধিত হওয়া কি বাধ্যতামূলক, কিন্তু ওই দলিলটা নিবন্ধন করা হয় নাই, তবুও নিবন্ধন না হলেও এটা নিয়ে 12 ধারা মামলা করা যাবে। কারণ আমি জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 12 ধারা মামলার ক্ষেত্রে শুধুমাত্র একটা ক্ষেত্রেই দলিল নিবন্ধন করা বাধ্যতামূলক করছে, সেটা কি? স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি। স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি। আচ্ছা, তাহলে দেখেন, ক মামলার বাদী হিসেবে, সরি, ক হচ্ছে কেটে দেন, ক কাটেন, এই জায়গা ক ক খ দিয়ে কাম নাই, এই জায়গা হলো 2টা পয়েন্ট। হ্যাঁ, মামলার বাদী হিসেবে ইজারা দাতা মানে হলো যে লিজ দেয়, লিজ দাতা দাবি করে যে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল ইজারা গ্রহীতার নিকট অর্পণ করেছে। তবে এই জায়গায় দেখাইতে হবে যে জমিটা দিছে সে বলবে যে ইওর অনার, যে আমি লিজ দিছি এবং আমার লিজ দেওয়া যে হয়েছে, দেখেন এই লিজ কি তো সম্পত্তি এখন আছে কার কাছে? যারে লিজ দিছি তার কাছে আছে, সে দখল এখনো আছে, আংশিক দখলে আছে। পরেরটা দেখেন, মামলার বাদী হিসেবে ইজারা গ্রহীতা, আগেরটা দাবি করছিল কে? ইজারা দাতা, এটা বলতেন। আর পরেরটা দাবি করতেছে কি? ইজারা গ্রহীতা দাবি করে যে সে চুক্তির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল গ্রহণ করেছে বা দখল অব্যাহত রেখেছে এবং চুক্তি অনুসারে কিছু কাজ করেছে। তবে এই জায়গা আমার এটা মনে রাখতে হবে যে ইজারা চুক্তিটা নিবন্ধিত না হলেও সমস্যা নাই, কিন্তু দেখতে হবে ওই ইজারাকৃত জমির দখল আছে কার কাছে? ইজারা গ্রহীতার কাছে, ইজারা গ্রহীতার কাছে, এবং চুক্তি অনুযায়ী সেই কাজ করেছে। উল্লেখ্য যে প্রতিদানের মাধ্যমে হস্তান্তর গ্রহীতা যদি চুক্তি বা এর আংশিক কার্য সম্পাদন সম্পর্কে না জানে, তাহলে এই ধারার কোনো কিছুই উক্ত হস্তান্তর গ্রহীতার অধিকারকে প্রভাবিত করবে না। এটা হলো প্যাসের লাইন, কেটে দেন, আপনার দরকার নাই, ওই দুইটাই মনে রাখেন, তো আর খ। তাহলে এটা কেটেন, এটা বোঝার দরকার নাই, মানে দরকার নাই। হ্যাঁ, কাটেন, উল্লেখ্য যে কেটে দেন। তাহলে আমি বুঝলাম যদি পরীক্ষায় প্রশ্ন আসে এগুলা কিন্তু এক্সট্রা প্রশ্ন, মানে আসতে পারে। যদি আপনার মনে করেন যে ইজারা চুক্তি নিবন্ধিত নাও হয়, তবুও সেটার কি করা যাবে? কার্য সম্পাদন করা যাবে। কততে বলছে? 27 ক। 27। এখন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, অনলাইন অফলাইন, বলেন তো যে আমাদের জাকারিয়া সাহেব একটা জমির দখলে ছিল, দখলিয়ে থাকার পরে উনি ওনারে বেদখল করছে আনোয়ারুল হক। উনি গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে 145 এর মামলা করছে 145 ধারায়। কয়দিনের মধ্যে করতে হয় ফৌজদারি কার্যবিধি? 2 মাস। বেদখল আর কয় মাসের মধ্যে? 2 মাস। এবং 2 মাসের মধ্যে মামলা করার পর অনুসন্ধান সব কিছু করার পর আদালতের কাছে মনে হলো যে না, জাকারিয়াই এই সম্পত্তির দখলে থাকবে, এবং তার দখল আনোয়ারুল হক সাহেবের কাছ থেকে ফিরাই দিছে। বুঝতে পারছেন? এখন জাকারিয়া গেছে অ্যাডভোকেট মাসুদের কাছে, যে বললো ভাই আমি তো 145 ধারার মামলায়, মানে সরি, আনোয়ারুল হক সাহেব গেছে আমাদের কার কাছে? মাসুদের কাছে, যে ও 145 ধারা মামলায় তো আমার দখল নিয়ে গেছে, এখন উনি মামলা করতে চায় আনোয়ারুল হক সাহেব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায়।
কত ধারায়? 9 ধারা। এখন আনারুল হক সাহেব 9 ধারার মামলা করলে কোনো প্রতিকার পাবে কিনা বলেন? প্রশ্ন বুঝতেন কিনা? মানে জমির দখলে ছিল কে? জাকারিয়া। তারে বেদখল করছে কে? আনারুল হক। তারপর জাকারিয়া মামলা করছে, কি মামলা? ফৌজদারি কার্যবিধির 145 ধারা মামলা। 45 ধারা মামলা করার পরে আনারুল হক সাহেবের কাছ থেকে দখল নিয়ে দখল বুঝাই দিছে কারে? জাকারিয়ারে। এখন আনারুল হক সাহেব গিয়ে কি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার মামলা করে জাকারিয়ার কাছ থেকে ওই দখল আনতে পারবে কিনা? আচ্ছা, এক একজন ব্যাখ্যা দেন, আগে মাসুদের ব্যাখ্যা শুনি, বলেন। 145-এর কাম নিয়ে আপনি ব্যাখ্যা দিন, মামলা 9 ধারার মামলা হবে কিনা এটা বলেন। 9 ধারার মামলা হবে, বলেন, আপনি বলেন। হ্যাঁ, বদরুজ্জামান সাহেব। প্রশ্ন বুঝেন নাই? প্রশ্ন বুঝেন নাই কে কে? আপনি বলেন দি। হ্যাঁ, ফৌজদারি মামলা করে আসছে, ফৌজদারির বিষয় এখানে আর আসবে না। 9 ধারার মামলা যদি করতে হয় তাহলে তার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে উনি 9 ধারার মামলা করে কোনো কিছু পারেন। শুনেন, ওই যে জাকারিয়ারে আনারুল হক সাহেবের বেদখল যে করছে, এটা আনারুল হক সাহেবের বেদখল করছে সরকার, মানে কি? 145 ধারার মামলায় বেদখল করছে মানে কি? সরকার করছে। তাহলে আমরা জানি 9 ধারার মামলায় কি সরকার বিরুদ্ধে করা যায়? যায় না। বুঝেন কিনা? ওই জায়গা বলছে আইনগত পন্থা ব্যতিরেকে দখলচ্যুত করা হলে, কিন্তু এই জায়গায় আনারুল হক সাহেবরে কি দখলচ্যুত করছে আইনগত পন্থায়? আইনগত পন্থায়, বেআইনি ভাবে তো দখল করে নাই। সো এই ক্ষেত্রে আনারুল হক সাহেব 9 ধারার মামলা করে কোনো প্রতিকার পাবে না। ওনার প্রতিকার যদি উনি মালিক হয়ে থাকে তাহলে মামলা করে 842। বুঝেন কিনা মাসুদ? এখন তো স্যার মাসুদ তো স্যার আরেকদিন মতো কাজ করবে, মাসুদ তো করে না। আসলে যে লক্ষ্য করে না যে আনারুল সাহেব বেদখলটা করলো কিনা, যে আটকে আমি চাইলে প্রতিকার দিল কিনা, মানে একটা প্রতিকার দিতে সরকার সরকারের বিরুদ্ধে তো 9 ধারায় মামলা করা যায় না। ওইটাই আর কি মাথার ভিতরে তানভীর বুঝছেন? হিসেবে আচ্ছা, ধন্যবাদ। দেখেন ভাই, আচ্ছা দেখেন, ধন্যবাদ। তো এইগুলা ছোট ছোট জিনিস মাথায় রাখবেন। আপনি যদি এখন থেকে প্রচুর প্র্যাকটিস না করেন তাহলে আসল পরীক্ষার সময় গিয়ে আসল পরীক্ষার সময় নার্ভাসনেস বেড়ে যায়, মাথা হয়ে যায় গরম, সহজ প্রশ্নও আপনার কাছে লাগবে কি জটিল। তো এখন থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে যাতে ওখানে গিয়ে আমরা জিনিসগুলো সহজে পারি। বুঝতে পারছেন? আর এই যে যে দেখেন, এই 12 থেকে 30-এর আজকেই শেষ মামলা। যদি দেখেন খারিজের পরে চুক্তিভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা, এটা আমরা আগেই পড়েছি যে 12 ধারার মামলা যদি খারিজ হয় তাহলে পরবর্তীতে আর ক্ষতিপূরণের মামলা করা যাবে না, 19 ধারায় ক্ষতিপূরণের মামলা করা যাবে না। এই কথাটা বলছে কত ধারায়? 29 ধারায়। বুঝেন কিনা? আর আগে আমি ক্ষতিপূরণের মামলা করছিলাম, ক্ষতিপূরণ বেঁচে মানে ক্ষতিপূরণ পেয়ে গেছি, তাহলে আর 12 ধারা মামলা করলে আমি কোনো প্রতিকার পাবো না। এটা বলছে কত? 24 গ। 24 গ। বুঝেন কিনা বদরুজ্জামান সাহেব? ওই যে আগের দিন বুঝাইছিলাম আপনারে। তাহলে 12 ধারার মামলা করলে আমি 19 ধারা পারবো না, এটা বলছে কততে? 29। আর 19 ধারার মামলা করলে আমি 12 ধারায় প্রতিকার পাবো না, এটা বলছে কত? 24 গ। দেখেন, ধন্যবাদ। একটু পড়ি, জানা থাকুক যে 29 ধারা অনুসারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারা অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তি ভঙ্গের জন্য বাদী ক্ষতিপূরণ দাবি করতে পারে। মানে আপনি যখন 12 ধারা মামলা করতেছেন তখনই আপনি ইচ্ছা করলে ওই মামলার সাথে সাথে কি চাইতে পারেন? আমরা আগের দিন যে আপনার আর্জিটা পড়ছি মনে আছে? ওই জায়গায় আমি ডিক্রি চাইছি, ক্ষতিপূরণ চাইছি, সেই সাথে সাথে আদালতের কাছে খরচ চাইছি
এবং বলছে আরো যদি কোনো প্রতিকার দেওয়ার থাকে তাও দেন। মানে আমি যখন চাবো তখন চাই যেন কি না থাকে, কমতি না থাকে। দেখেন, কিন্তু যদি চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি না করা হয়, তাহলে মকদ্দমাটি খারিজ হলে বাদী পরবর্তীতে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে না। বুঝতে পারছেন? তামাদি মেয়াদ দেখেন, যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন ছাড়া শুধুমাত্র ক্ষতিপূরণ চাওয়া হয়, অর্থাৎ শুধু 19 ধারা চাইছেন, সেক্ষেত্রে চুক্তি ভঙ্গের তারিখ হইতে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। অর্থাৎ চুক্তি ভঙ্গের জন্য শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা করতে হবে চুক্তি ভঙ্গের তারিখ হইতে কত? 3 বছর। মানে ক্ষতিপূরণ চাওয়া হয় কত ধারায়? 19 ধারায়। কত বছরের মধ্যে? 97 অনুচ্ছেদ। আর যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ চাওয়া হয়, অর্থাৎ আমি 12-র সাথে 19 যোগ করছি, সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ অর্থাৎ 1 বছর প্রযোজ্য হবে। অর্থাৎ 12 প্লাস 29 না, এটাকে 19 লেখেন। 12 প্লাস 19, 29 হয়ে গেছে। 12 প্লাস 19 লেখেন দয়া করে। 12 প্লাস 19 তাহলে 113। মানে আমি 12 ধারা করলেই 1 বছরই, 12-র সাথে ক্ষতিপূরণ চাইছি 1 বছর। কিন্তু আমি যদি শুধু ক্ষতিপূরণ চাই তাহলে কত? তাহলে আমি একটা জিনিস কল্পনা করেন, আমার চুক্তি হয়ে গেছে, চুক্তি কার্য সম্পাদনের মামলা করার মেয়াদ 1 বছর, 1 বছরের মধ্যে আমি মামলা করি নাই, 2 বছর হয়ে গেছে, তখন কি আমি কার্য সম্পাদনের মামলা করে প্রতিকার পাবো? তাহলে আমার করতে হবে কি? ক্ষতিপূরণ। তখন আমার করতে হবে কি? ক্ষতিপূরণ। এছাড়া দেখেন, বায়না অর্থ, আন্ডারলাইন করেন, বা আর্নেস্ট মানি, আর্নেস্ট মানি বা চুক্তির প্রতিদান ফেরতের মামলা। ওই যদিও আমি 12 ধারার মামলায় হেরে গেছি, কিন্তু ক্ষতিপূরণ তো পাইতেছি না, কিন্তু আমি তো একটা বায়না টাকা তারে দিয়েছিলাম, এটা আদায়ের মামলা আমি 19 ধারায় করতে পারবো। দেখেন, যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট প্রতিকায়নের 19 ধারায় চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ দাবি করতে পারতো কিন্তু করেনি, সেক্ষেত্রে মামলাটি খারিজ হলে বাদী 29 ধারা কারণে নতুন করে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে না। কিন্তু চুক্তির জন্য আন্ডারলাইন করেন, সমুদয় বা আংশিক পরিশোধিত বায়না অর্থ বা প্রতিদান ফেরতের মামলা করতে পারবে। চুক্তির জন্য বায়না বা বায়না অর্থ, ওই বায়নার পরে দাড়িটা কেটে দেন। বায়না অর্থ প্রতিদান চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হওয়ার তারিখ হইতে 3 বছরের মধ্যে দায়ের করতে হবে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 97। এটা বোধহয় 97 না তানবীর, এটা কত অনুচ্ছেদ? 91ও না, এটা কত অনুচ্ছেদ ছিল মনে আছে আপনাকে? 65 টাইপের কিছু একটা হবে, 67 নাকি? 67, তাই জায়গায় 67 লেখেন, এটা 97 না। আর্নেস্ট মানি হচ্ছে কত? আর অনুচ্ছেদ নিয়ে ভুল থাকলে লিখবেন না, বলবে যে বায়না আদায়ের মামলা করতে হবে তামাদি আইন অনুযায়ী। তামাদি আইনের এইভাবে লিখবেন, তামাদি আইনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের মধ্যে। সেই জায়গায় আমি অনুচ্ছেদ কি ভুলে গেছি, 65 না? আমি সেটাই বলছিলাম, 65 হবে, 65 অনুচ্ছেদ। তাহলে বায়না অর্থ আদায়ের মামলা করতে হবে 3 বছরের মধ্যে, এটা কত? 65। শুধু ক্ষতিপূরণ 3 বছর, এটা 97। আর 12-র সাথে ক্ষতিপূরণ চাইলে তাইলে কত? 113। 113। আমরা এই 20 ধারা দিয়ে শেষ করব। দেখেন, 20 ধারায় বলছে ওই যে আপনার খেসারতের চুক্তি, মানে আমরা যখন দুইজনে চুক্তি বললাম যে চুক্তি যদি আমি কাজ না করতে পারি তোমারে এত ক্ষতিপূরণ দিব, কোনো আরবিট্রেশন ক্লোজ না, কিন্তু বললাম যে আমি তোমার কাছে জমি বিক্রি করতে যদি না পারি, বা তুমি যদি ভবিষ্যতে জমি কিনতে না পারো, তাহলে কিন্তু তুমি আমার 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবা। ক্ষতিপূরণের শর্ত আছে, তারপরেও 12 ধারা মামলা দায়ের করা যাবে। এটাই বলছে কত ধারায়? 20 ধারা। এই যে দেখেন, চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকলেও সংক্ষুব্ধ পক্ষের মকদ্দমা প্রেক্ষিতে আদালত কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করতে কত ধারা? 20 ধারা। মানে আপনার যখন বায়না চুক্তি করছেন সেখানে বলা আছে সালাউদ্দিন বুলবুল বাড়ি বিক্রি করবে, তানভীর ক্রয় করবে, কিন্তু ওই জায়গায় একটা কথা ছিল যে ভবিষ্যতে যদি সালাউদ্দিন বুলবুল বিক্রি করতে না পারে বা তানভীর যদি ক্রয় করতে না পারে, তাহলে যে ব্যর্থ হবে চুক্তি ভঙ্গ করবে সে এত টাকা দিবে, এত টাকা দিবে। ঠিকই সামনে গিয়ে একজন শর্ত ভঙ্গ করছে। ক্ষতিপূরণের শর্ত যদিও আছে, তবুও 12 ধারা মামলা করতে পারে এবং আদালত ডিগ্রি প্রদান করতে পারে। এই কথাটাই বলছে কত ধারায়? তো আমরা মোটামুটি এলো প্যাসের 12 থেকে আমরা কি কি করলাম দেখেন, 12 পড়ছি, 13 পড়ছি, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21 ক, 22, 23, 24, 25, 26 পড়ি নাই, 27, 27 ক, 28, 29, 30 পড়ি নাই।
এই হচ্ছে আমাদের চুক্তি রিলেটেড কার্য সম্পাদন রিলেটেড ব্যাপার স্যাপার, এগুলা ভালোভাবে পড়ে ফেলবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। তো আজকে আর কিছু লিখতে দিলাম না আপনাদের, আগামী দিন প্রশ্ন পড়া দিয়ে দিই। আর আগামী দিন হচ্ছে আমাদের যে দেওয়ানি কার্যবিধি সাজেশনের আপিল করে আসবেন, আপিল মানে রিভিশন তো করছেন নাকি, এবার পড়ে আসবেন কোনটা, তাহলে রিভিশনের আপিল আপিল। নিয়ে সামনে হবে। ঠিক আছে স্যার।